প্রতিষ্ঠাতা সভাপতি এবং শিবগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং শ্রদ্ধেয় মুস্তাফিজুর রহমান রাজা। উপস্থিত আছেন শিবগঞ্জ সরকারি পাইলট স্কুলের প্রধান শিক্ষক আতাউর ভাই। উপস্থিত আছেন শিবগঞ্জ থানা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সাহেব। রায়নগর ইউনিয়ন বিএনপি সভাপতি মিনাজ ভাই। উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথির সফর সঙ্গী আমাদের সুদূর লন্ডন থেকে আগত লন্ডন বিএনপি সদস্য ইমরান সাহেব। আমাদের ঢাকা নিবাসী বিশিষ্ট চামড়া শিল্প ব্যবসায়ী নবাব ভাই আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা পৌর বিএনপি সাবেক আহ্বায়ক, যার নেতৃত্বে সফল সম্মেলন হয়েছে একে ইদ্রিস আলী। আমার পাশে উপস্থিত আছেন বগুড়া জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক গাবতলীর কৃতি সন্তান ইমরান হাসান পলাশ, রায়নগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক থানা বিএনপি যুব সম্পাদক তাইরুল, যুব দলের সভাপতি খালিদ হাসান আরমান, থানা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব, সিনিয়র সহসভাপতি মাহবুব আলম মালিক, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল করিম, পৌর বিএনপি সভাপতি বুকুল ইসলাম, থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক উত্তর স্কুলের প্রধান শিক্ষক মাস্টার হারুন রশিদ এবং আমার মুরব্বী থানা বিএনপি এবং জেলা বিএনপির উপদেষ্টা সাবেক চেয়ারম্যান বগুড়া জেলা যুব দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ হাসান তৌফিক ভাই উপস্থিত আছেন। তৌফিক ভাই পাশে চলে আসেন। এই তৌফিক ভাই এখানে রাজ্জাক স্যার আপনি মঞ্চে আসেন, এই চেয়ারে আসেন আর তৌফিক ভাই ওখানে যান। আপনি এই যে পাশে খালি চেয়ার, আরে আপনি যেখানে বসতে বলি বসেন না। আমি একটু অতিথিদের শুধুমাত্র অবগতির জন্য আমাদের শিবগঞ্জ উপজেলার ভৌগোলিক রাজনৈতিক একটু ওনাদের কাছে উপস্থাপন করব। আমি বক্তব্য দেবো না, ওনারা উদ্বোধন করবে, আলোচনা ওনারাই করবে। শিবগঞ্জ উপজেলা একটি উপজেলা, একটি নির্বাচনী এলাকা। এখানে জনসংখ্যা 6 লক্ষ, ভোটার সংখ্যা প্রায় 3 লক্ষ। এখানে 12টি ইউনিয়ন, একটি পৌরসভা। এখানে বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে 79 পার্লামেন্টে বিএনপি জিতেছে, 91 পার্লামেন্টে জামাত, 96 বিএনপি, 2001 বিএনপি, 2009 বিএনপি। এরপরে বিএনপি আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করেনি। ফলে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবার এখানে মানুষ ধানের শীষ এবং বিএনপিকে নির্বাচিত করেছে। এবং 2001 সালে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রত্যক্ষ সহযোগিতায় বাংলাদেশের প্রথম পৌরসভা হিসাবে শিবগঞ্জ পৌরসভা ঘোষণা হয়েছে। আমি দাসখালী অতিথিদের অবগতির জন্য এখানে ময়দানহাটা থেকে সব দল মিলে কারা প্রতিনিধি হিসেবে উপস্থিত হন একটু হাত তুলবেন। ময়দানহাটে দেন, শুধু ময়দানহাটা উপর নিচে। ধন্যবাদ, হাত দামাবেন। 2 নম্বর কিচক ইউনিয়ন, খুব দ্রুত করবেন। কিচক ইউনিয়ন হাত দামান। 3 নম্বর আটমুল ইউনিয়ন, আটমুল জি হাত দামাবেন। 4 নম্বর পিরম ইউনিয়ন, ধন্যবাদ। 5 নম্বর মাঝিরহাট ইউনিয়ন, ধন্যবাদ। 6 নম্বর বুড়িগঞ্জ, ধন্যবাদ। 7 নম্বর বিহার। আমাদের বাহিরেও কিছু আছে, সেটা হাত আপনারা দেখতে পাচ্ছেন না। আমাদের 8 নম্বর শিবগঞ্জ ইউনিয়ন, ধন্যবাদ। 9 নম্বর দেউলি ইউনিয়ন, ধন্যবাদ। 10 নম্বর সৈয়দপুর ইউনিয়ন, ধন্যবাদ। 11 নম্বর মোকামতলা ইউনিয়ন, ধন্যবাদ। 12 নম্বর রায়নগর ইউনিয়ন, মানে যে ইউনিয়নে মহাস্থান আর কি, মহাস্থান গড়টা আমাদের শেষ ইউনিয়ন। শিবগঞ্জ পৌরসভা যারা উপস্থিত আছে, পৌরসভা পৌর বিএনপি, ধন্যবাদ। আমরা স্পেশালি প্রত্যেক ইউনিয়ন থেকে 2 জন করে মহিলা প্রতিনিধি নিয়ে আসছি আলাদাভাবে আপনাদের এই প্রশিক্ষণ কর্মশালায়। আমি কৃতজ্ঞতা দিয়ে উপজেলা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা দিয়ে আমি ছোট করতে চাচ্ছি না। আমাদের আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি আপনারা সবাই জানেন যে উনি ফেনী থেকে নির্বাচন করেন এবং বিশেষ করে বেগম খালেদা জিয়ার উনি আত্মীয় হন এবং জিয়া পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ উনি। প্রধান আলোচকও বাংলাদেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আছে 40 থেকে 50 জন। শুধুমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একজন উপদেষ্টা, সেটি হচ্ছে ডক্টর মাহাথির আহমেদ। আমরা শিবগঞ্জবাসী গর্বিত আজকে তারা ওনাকে আমরা এখানে নিয়ে আসতে পারছি এবং ওনার ভালো মন্দ কথা আজকে আমরা শুনবো। আর 2 জন ভাইস চ্যান্সেলর ভিসি যাদেরকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরাসরি তারেক রহমান মহাসচিবকে বলে নবনিযুক্ত করেছেন
আমাদের দুই ভাইস চ্যান্সেলর মোস্তাফিজ ভাই এবং হাসান ভাই। আমি মূল কাজে চলে যাব এবং আমি বিশেষ করে আজকের এই প্রশিক্ষণ কর্মশালা থেকে আমাদের বগুড়ার কৃতি সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধেয় নেতা জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই যে উনি প্রধান অতিথি সহ প্রধান আলোচক এবং আলোচকদের শিক্ষকদের এই কর্মশালা আসার জন্য সদয় সম্মতি দিয়েছেন, তাদেরকে অনুমতি দিয়েছেন। এই জন্য তার প্রতি শিবগঞ্জ উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মূল উদ্বোধনী বক্তব্যের পূর্বে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং গত জুলাই আগস্টের আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা শহীদ হয়েছে সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা এবং মনে মনে দোয়া পালন করব। সময় দাঁড়াবেন, সময় শুরু। জি, ধন্যবাদ সবাইকে। আমি আপনারা সবাই নিশ্চয় অবগত আছেন যারা আমরা দল করি। আজকে মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আদরের ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর আজকে 10ম মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে ইতিমধ্যেই আজকে প্রধান অতিথি সহ অতিথি মহোদয়গণ বগুড়া শহীদ জিয়া শিশু হসপিটালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেছেন। সেখান থেকে মহাস্থান এসে বাদ জুম্মা দোয়া করা হয়েছে এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করে এই কর্মসূচিতে এসেছে। আমি এই অনুষ্ঠান শুরুর পূর্বেও সংক্ষিপ্ত আকারে আরাফাত রহমান কোকো এবং জিয়া পরিবারের জন্য আলামিন এখন আমাদের সবার প্রিয় ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো এবং জিয়া পরিবারের জন্য সংক্ষিপ্ত দোয়া পরিচালনা করবেন শিবগঞ্জ পৌর ছাত্র দলের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা শাহিনুল ইসলাম আলামিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ তাকায় দেখুন মাওলা, আপনার আসমানের নিচে জমিনের উপরে মাওলা আপনার শাহী দরবারে দোকান হাত তুলেছি মাবুদ, আপনি আমাদের হাতকে কবুল আর মঞ্জুর করে নিন। মাবুদ আপনার কাছে বিশেষ করে ফরিয়াদ জানাই মাওলা, দেশনায়ক তারেক রহমান অনেক দূরে রয়েছে মাওলা, আপনি তারে সুস্থ রাখুন মাওলা, আপনি তার নেক হায়াত দান করুন মাওলা। মাবুদ আপনার কাছে খাস করে ফরিয়াদ জানাই মাওলা, আমাদের মা সমতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ মাওলা, আপনি তারে সুস্থতা দান করুন মাওলা। মাবুদ আপনি তার নেক হায়াত দান করুন মাওলা। মাবুদ আপনার কাছে খাস করে ফরিয়াদ জানাই, তার আদরের ছোট ছেলে আরাফাত রহমান কোকো সাহেব ইন্তেকাল করেছে মাবুদ, আপনি তারে জান্নাতুল ফিরদাউস নসিব করুন মাওলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরি আরশিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন
واجعل آخرة كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. ধন্যবাদ আলামিন। আমি প্রধান অতিথি সহ প্রধান আলোচকের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের সংগঠনের বাহিরেও শিখমঞ্চ প্রতিষ্ঠিত কিছু ডিগ্রি কলেজ এবং ফাজিল মাদ্রাসার প্রধানদের আমরা এখানে আমন্ত্রণ জানিয়ে, এরা সবাই নির্বাচিত মেম্বার বিএনপি এবং এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন 10টি ইউনিয়নে। ধন্যবাদ। আমরা শুরুতেই আমার মুরব্বী, আমার নেতা তারেক রহমানের মুরব্বী, বিএনপির ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি, লাল তীরের কর্ণধর, ন্যাশনাল ব্যাংকের মালিক ও চেয়ারম্যান, বিএনপির ভাইস চেয়ারম্যান, ওটা দিয়ে ভালো হবে, জনাব প্রধান অতিথি আব্দুল্লাহ মিন্টু সাহেবকে উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, এই শিবগঞ্জ উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, বগুড়া জেলার নেতৃবৃন্দ, বিশেষ করে ইউনিয়ন কাউন্সিলে আগত আমাদের সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা আজকে আমাদের যে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে আপনারা আলোচনা শুনবেন। প্রতিটি দফা নিয়েই আলোচনা করা হবে, সেই প্রসঙ্গে আমি বেশি কিছু যাব না। তবে আমি দু একটা কথা শুধু বলব। প্রথম কথা হলো, এই রাষ্ট্র সংস্কার বা মেরামতের প্রয়োজনটা কেন? প্রয়োজন হলো, দেখেন, প্রথম বাংলাদেশে যে রাষ্ট্র মেরামত করে তার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি যখন রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে, যে যাই বলুক, কিন্তু উনি জোর করে ক্ষমতা আসেন নাই। উনি একটা মনরক্ষণে এসেছেন, ওনার ক্ষমতা নিতে বাধ্য হয়েছে। ক্ষমতা নেওয়ার পরে উনি যদি এই রাষ্ট্রকে মেরামত না করত, তাহলে এই রাষ্ট্র আজকে যে বাংলাদেশ নামে বিশ্বে যতটুকু সম্মান আমরা অর্জন করেছি, তার পুরাটাই উনি ক্লেম করতে পারেন। এই জন্য যে উনি আসার পূর্বে এই রাষ্ট্রকে বলা হতো তলাবিহীন ঝুড়ি। এই রাষ্ট্রে কোনো গণতন্ত্র ছিল না। উনি এই রাষ্ট্রকে ওনার কর্মফল দিয়ে বিভিন্ন ধরনের সংস্কারের মাধ্যমে তিনি বাংলাদেশকে একটা প্রথমবারের মতো বাংলাদেশ থেকে চাল রপ্তানি করেছিল আফ্রিকাতে। দুই, উনি শুধু কৃষি ক্ষেত্রে নয়, বাংলাদেশে মানুষের যত মৌলিক অধিকার, মানব অধিকার, ভোটের অধিকার যে হরণ করা হয়েছিল আরেকটা রাজনৈতিক দল করতে, তিনি বহুদলীয় গণতন্ত্র ফেরত আনেন বাংলাদেশে। তো এরকম যদি আমি বলতে যাই, আমি রাতভর বলতে পারি, কিন্তু আমি এইটুকু বলবো, এই ক্ষণজন্মা পুরুষের জন্ম এই বগুড়াতে। আমি আল্লাহকে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি আপনাদের মধ্যে গর্বিত যে আমরা এরকম একটা রাষ্ট্রপ্রধান পেয়েছিলাম। যদিও ভাগ্যের নির্মম পরিহাস, তিনি বেশি দিন থাকতে পারেন নাই, তবে তিনি ওই 4-5 বছরে যেটা বাংলাদেশে রেখে গেছেন, সেটা আগামী 100 বছরও প্রয়োজন। একই সাথে আমি গর্বিত, এগুলা সহধর্মিনী আমার বাড়ি ফেনী জেলায়, আমার যে জেলা সে জেলাতে, সেজন্য আমি গর্বিত। বিকজ তিনি তারপরে যিনি বাংলাদেশে এই গণতন্ত্র রক্ষা হাল ধরেছিলেন, তিনি ওনার সহধর্মী। তিনি বাংলাদেশে গণতন্ত্র রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, শুধু যে প্রধানমন্ত্রী ছিলেন তা না, প্রধানমন্ত্রীর পরেও তিনি
সংগ্রাম করে গেছেন, এখনো তিনি সংগ্রাম করতেছেন এবং অত্যাচার, নির্যাতন, লাঞ্ছনা, বঞ্চনা যেই দিকে আপনি যে আঙ্গিকে চিন্তা করেন সেটা ওনাকে সহ্য করতে হয়েছে। এত সত্ত্বেও উনি ওনার পদ থেকে 1 ইঞ্চিও বিচ্যুত হননি। উনি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে নিজের জান দিতেও প্রস্তুত ছিলেন। এখন এই যে একটা প্রহসনমূলক মামলা, যেখানে কোনো যা টাকা ছিল তার থেকে বেশি টাকা এখনো আছে, কিন্তু একটা প্রহসনমূলক মামলায় ইচ্ছাকৃতভাবে ওনাকে অন্তরীণ করা রাখা হয়েছিল, যার ফলে ওনার স্বাস্থ্যের অবনতি হয়েছে। উনি এখন লন্ডনে আছেন, চিকিৎসা পাচ্ছেন। আমি আশা করি আমার মতো আপনারাও দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে আমাদের ভিতরে ফেরত আসতে পারে। তারপরে আমাদের যেটা আরো বড় গর্বের বিষয়, সেটা হলো এই দুজনের উত্তরসূরি জনাব তারেক রহমান। আপনারা জানেন কিনা জানি না, আমার উনি ঘুম যায় কিনা আমার জানা নেই। যখনই শুনি খালি মিটিং, স্কাইপিতে মিটিং, স্কাইপিতে মিটিং। তার তত্ত্বাবধানে, তার নেতৃত্বে বাংলাদেশে এই বিএনপিকে বিভক্ত করার শত হাজারো চেষ্টা করা সত্ত্বেও আজ পর্যন্ত কেউ পারে নাই। বিকজ আমরা সবাই এমন এক সংস্কারকের অনুগামী এবং অনুসারী যাকে এদেশের মানুষ কোনোদিন ভুলবে না। সেটা শুধু বগুড়া নয়, আমি বগুড়ার বাইরের কথা বলতেছি। সো আমি মনে করি আজকে যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান। একই সাথে আমি আল্লাহ নিকট কামনা করি উনারই ছোট ভাই জনাব আরাফাত রহমান কোকো, যে কোনোদিন রাজনীতিতে কোনো জড়িত ছিল না আমার জানা মতো, আমার সাথে অত্যন্ত সুসম্পর্ক ছিল, কিন্তু এই আওয়ামী লীগের মানে দুর্নীতিগত রাজনীতি এবং দুর্বৃত্তায়িত রাজনীতি ওনাকেও সাড়া দেন নাই, যার ফলে উনি বিদেশে মারা যেতে হয়েছে। আজকে আমরা তার 10ম মৃত্যুবার্ষিকীতে তার আপনার মাগফিরাত কামনা করি। আমি আল্লাহর কাছে কামনা করি উনি যেন ওনাকে যেন সর্বশ্রেষ্ঠ বেহেশত নসিব করেন। কারণ আমার জানা মতে, আমি আজকে মুয়াজ্জিনগড় মসজিদে বলছি যে আমার জানা মতে এই একটা ছেলেকে আমি দেখছি একদম বাল্যকাল থেকে, অনেক দিন থেকে, যে কোনোদিন একটা লোক তার কোনোদিন খারাপ হওয়া নাই যে ছেলেটাকে। আমরা যারা রাজনীতি করি আমাদের নামে অনেক কথা বলতে পারে। বাংলাদেশে আজকে যে ক্রিকেট দেখতেছে, সেই ক্রিকেটের উন্নয়নের প্রতিকৃতি হইল জনাব আরাফাত রহমান কোকো। তো আমি এই জন্যই বলি যে বগুড়াবাসীকে ধন্যবাদ জানাই, বগুড়ার মাটিকে ধন্যবাদ জানাই, আপনাদের মধ্যে কৃতজ্ঞতা জানাই যে আল্লাহ এরকম একটা গণজন্মা পুরুষ এবং তার উত্তরসূরি গুলা এই বগুড়া থেকে আসছে। আমরা যারা অনুসারী এবং অনুগামী, আমি আপনাদের বলতে পারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশ যত সংস্কার কাজে হাত দিয়েছেন, প্রত্যেকটা সংস্কার বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির পথে সূচনা ছিল মাত্র। আর আমাদের আরেকটি দল আছে যারাও ক্ষমতায় এসছে স্বাধীনতার পরে, তারপরেও ক্ষমতায় আসছে, যতবার তারা ক্ষমতায় আসছে এই বাংলাদেশের সমাজকে শুধু দূষিত করছে, বাংলাদেশের সমাজকে দুর্বৃত্তায়িত করছে, বাংলাদেশের জনগণের যত রকমের শান্তি কেড়ে নিয়েছে, তাদের স্বস্তি কেড়ে নিয়েছে। তারা দুর্বৃত্তায়িত করে সমাজকে এবং দেশকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে না। মানুষের প্রতিটি অধিকার, মানুষের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানব অধিকার, ভোটের অধিকার, যেগুলি আমাদের জন্মগতভাবে প্রাপ্য, সবগুলা অধিকারকে তারা হরণ করে তারা কলুষিত করেছে এবং আমাদের এই দেশকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখান থেকে বের হওয়ার জন্য এখন নতুন করে সংস্কার দরকার। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অলরেডি এখন থেকে 7 বছর আগে একটা সংস্কার প্রস্তাব দিয়েছেন, তার নাম ছিল ভিশন
2030 মানে 2030। পরবর্তীকালে প্রায় 1.5 বছর আগে আমাদের নেতা জনাব তারেক রহমান 27 দফা একটা সংস্কার প্রস্তাব দিয়েছেন, সেটার উপর ভিত্তি করে আরো বড় করে গত 6 বা 7 মাস আগে সমস্ত দলগুলোর সাথে কথা বলে একটা আমাদের 27 দফা থেকে 31 দফা দিয়েছে। এই 31 দফা পুরোটাই বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে, বাংলাদেশের মানুষের সমাজ উন্নয়নে, বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য। আমি আশা করি ওই সংস্কারের কথা বলে আপনারা আমাদের বিশিষ্ট আলোচক বিন্দু আছেন, তাদের থেকে আপনারা শুনবেন। তবে সংস্কার সবসময় একটা চলমান প্রক্রিয়া, কারণ দেশের প্রতিটি নতুন প্রজন্ম তার আগের প্রজন্ম থেকে বেশি বুদ্ধিমান, বেশি শিক্ষিত, বেশি প্রযুক্তি নির্ভর। সমাজ যতই প্রযুক্তি নির্ভর হবে, সমাজ যতই উন্নত হবে, ততই মানুষের জীবন উন্নয়নের জন্য সমাজের সংস্কার অত্যন্ত জরুরি। কিন্তু এখন যে সংস্কার যে লোকগুলা করতেছে, তাদের বহু আগেই আমরা সংস্কারের কথা বলছি। তবে আমরা সংস্কার চাই, কিন্তু সংস্কারের নামে কোনো ষড়যন্ত্র আমরা কোনোদিন মেনে নিতে পারি না। আমরা চাই ন্যূনতম মানুষের ভোটের অধিকার ফেরত দেওয়ার জন্য যে সংস্কার দরকার, সে সংস্কার করে অনতি বিলম্বে সব দলের সাথে ঐক্যমত্যে পৌঁছে একটা ইলেকশনের ডেট দিয়ে দিই। আর যদি সেই ডেট দিতে বিলম্ব করে, তাহলে আমরা মনে করবো তারা সংস্কার চাচ্ছে না, তারা ষড়যন্ত্র করতেছে। এবং আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে, বগুড়ার এই কৃতি সন্তানের নেতৃত্বে আমরা কোনো ষড়যন্ত্র মেনে নেব না। আমরা সব ষড়যন্ত্রের মোকাবেলা করে বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করে বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে, বাংলাদেশকে মানুষের জীবনমান উন্নত করে বাংলাদেশকে একটা সম্মানিত জায়গায় পৌঁছে দেব ইনশাল্লাহ। অতএব আমি আশা করি আমাদের নেতা, বর্তমানে আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব, উনি অতি দ্রুত উনি আমাদের ভিতরে আমরা ফেরত আসবে। যখন বাংলাদেশে তারেক রহমান ফেরত আসবে, আমি আপনাদেরকে বলতে পারি বাংলাদেশের মানুষের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। তো আমাদের এখন যেটা দরকার, সেটা হলো নিজেদের ভিতরে একতা। কোনো রকমের কোনো আমরা বিভক্তি আমরা চাই না, কারণ আমরা সামনে যে ষড়যন্ত্র যদি করা হয়, সেটার মোকাবেলা করে আমরা দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করব, দেশকে গণতন্ত্রায়িত করব, মানুষের জীবন মান উন্নয়ন করব, এবং আমাদের নেতা এসে এগুলো সবই করতে পারবে ইনশাল্লাহ। তো আমি এইটুকু কথা বলেই আমি শেষ করব। আর যদি অনুমতি দিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি এই কথা বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এই হাসান ভাইকেও আমি একটু উঠাই দিয়েছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রশিক্ষণ কর্মশালা 2025 পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের এই প্রশিক্ষণ কর্মশালা আলোচক ভিসি, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি, আমাদের বগুড়ার কৃতি সন্তান, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসানাত আলী। প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসানাত আলী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র, তারুণ্যের অহংকার, বগুড়ার সন্তান জনাব তারেক রহমান বিঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার আজকে এই কর্মশালার সভাপতি, প্রধান অতিথি চলে গেলেন চমৎকার বক্তব্য রেখে, এবং এখানে উপস্থিত আছেন জনাব তারেক রহমানের উপদেষ্টা
যিনি সরাসরি রাজনীতির মাঠে রাজনীতি না করলেও দীর্ঘদিন তারেক রহমানের সাথে এই ৩১ দফা প্রণয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং তা প্রচারে সারা দেশব্যাপী নিরলসভাবে কথা বলে যাচ্ছেন সেই মাহাদি আমিন, ডক্টর মাহাদি আমিন। এখানে উপস্থিত আছেন আমাদের অ্যাবের সভাপতি, গাজীপুর কৃষি মহাসচিব, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সুযোগ। এখানে আছেন আপনাদের কৃতি সন্তান, বগুড়ার কৃতি সন্তান, দেশের কৃতি সন্তান, আমার দেখা অত্যন্ত দক্ষ একজন সংগঠক, চৌকস সংগঠক মীর শাহয়ানু, শিবগঞ্জ থানা বিএনপির নেতৃবৃন্দ, আমার মায়েরা, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, আরো অঙ্গ সংগঠনের আমার শ্রদ্ধেয় শিক্ষকরা এখানে আছেন, আমার সহকর্মীরা আছেন, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ছোট করে বলবো, বেশি কিছু বলবো না। প্রধান বক্তা বলবেন, আমার ভাই আছেন এখানে, মুস্তাফিজ ভাই আছেন, ভাইস চ্যান্সেলর, ওনারা বলবেন। আমার হঠাৎ করে প্রশ্ন জাগলো, এই ৩১ দফা রাষ্ট্র মেরামতের জন্য ৩১টি দফা বা ৩১টি কাজ করার প্রয়োজন হঠাৎ করে কেন হলো? আমরা তো স্বাধীনতা সংগ্রামে একসাথে রক্ত দিয়েছি, মা বোনেরা ইজ্জত দিয়েছে। আপনাদের নেতা, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অস্ত্র হাতে লড়াই করে দেশ স্বাধীন করেছে। সেই স্বাধীন বাংলাদেশকে মেরামত করার প্রয়োজনীয়তা হচ্ছে কেন? এটি না আমার বড় ধরনের একটি প্রশ্ন ছিল দীর্ঘদিন। মিন্টু স্যার বলে গেছেন যে প্রথমত বিএনপির পক্ষ থেকে তারেক রহমান ২৭ দফা একটা সংস্কারের প্রস্তাব দিয়েছেন। আজকে যখন আমরা ২৭ দফার কথা বলি, সেই ২৭ দফার পরে বেগম খালেদা জিয়া উনি দিলেন ভিশন 2030, ভিশন 2030। তারপরে আসলো এই রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, সেটি নিয়ে বিএনপি সারা দেশে চষে বেড়াচ্ছে। আমি যে কথাটা বলতে চাই যে সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দিল কেন, বা রাষ্ট্র কাঠামো মেরামতের প্রয়োজনীয়তা দেখা দিল কেন, এবং এই রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা, সেই দফাটা নিয়ে কিছু চিন্তক শ্রেণীর মানুষ যারা সরাসরি রাজনীতি করেন না, বিএনপিকে ভালোবাসেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসেন, এরকম ব্যক্তিরা সারা দেশব্যাপী করে যাচ্ছে। তবে আপনারা সৌভাগ্যবান যে বগুড়ার জেলার প্রোগ্রাম বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিভাগীয় প্রোগ্রামটা এখন পর্যন্ত কিন্তু হয়নি। কিন্তু আপনাদের নেতা মীর শাহয়ানু, তিনি রাজশাহী বিভাগের প্রথম, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, জনাব তারেক রহমানের সরাসরি সমর্থন এবং অনুমোদন ক্রমে আজকে এই প্রোগ্রামটা এখানে করতে পারছেন এমন একজন ব্যক্তিকে নিয়েছে, যিনি এই ৩১ দফা প্রণয়নে তার গুরুত্বপূর্ণ অবদান আছে, সেই ডক্টর মাহাদি আমিন। আমরা রাষ্ট্র কাঠামো সংস্কারের কথা বললাম। দেখেন, গত 18টি বছর আমরা ভোট দিতে পারিনি। আপনারা দিয়েছেন কিনা আমি জানি না। আমি বেগম খালেদা জিয়া বগুড়া সদর আসনে, যদিও নন্দীগ্রামের মানুষ আমি, কিন্তু আমার ভোট হলো আমার বগুড়া পৌরসভায় 2 নম্বর ওয়ার্ডে। আমি 18 বছর ভোট দিতে পারিনি। কখনো কখনো ইচ্ছা হয়েছিল যে আমার মা মারা গেছে ছোটবেলায়, দেখি ভোট কেন্দ্রে একটু যাই, আমার মায়ের সাথে দেখা হয় কিনা। কারণ মরা মানুষের ভোট হয়, জেলখানা মানুষের ভোট হয়। মীর শাহয়ানু দেশের বাইরে, উনি লন্ডনে, উনি এখানে এসে মামলার আসামি হন, জেলখানায় যান, জানেন না আপনারা? আমার মনে আছে। এরকম একটি অবস্থার মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান মনে করেছিলেন বলে আমার প্রতি মনে হয়। যেহেতু মানুষ 18 বছর ভোট দিতে পারেনি, সংবিধান সংশোধনের মধ্য দিয়ে একটি বাকশালী, নব্য বাকশালী ফ্যাসিজম তৈরি করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারকে নির্বাচন ব্যবস্থা থেকে, সংবিধান থেকে তুলে দেওয়ার মধ্য দিয়ে। এই জন্য প্রথম সংস্কারের কথা উনি বলেছেন যে সাংবিধানিক সংস্কারটা করতে হবে, সংবিধানে নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা প্রবর্তন করতে হবে। আমার প্রশ্ন জেগেছিল, এটি আবার কেন, এটি লাগবে কেন? তাহলে এই সংস্কারটা আমি তখন যতটুকু লেখাপড়া জানার আমি চেষ্টা করলাম যে বাংলাদেশের স্বাধীন হওয়ার পরে আজ পর্যন্ত কোনো একটি, একটু ছোট করে শেষ করে দেবো, কথা শোনেন না, কথা বলুন, একটু কথা বলবো, যে কোনো একটি জাতীয় নির্বাচন
সুষ্ঠু হয় নাই দলীয় সরকারের অধীনে। 72 হয়নি, ডাকসু নির্বাচন হয়নি, কোন নির্বাচনই হয়নি দলীয় সরকার দিয়ে সুষ্ঠু নির্বাচন। তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, উনি ওনার দলের কথা বলেন, উনি তো এখন এসে বলতে পারতেন যে অবস্থা আছে আলহামদুলিল্লাহ আমি 15 বছর আবার ক্ষমতায় থাকবো না, কারণ ওনার ধমনীতে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের রক্ত। জিয়াউর রহমান কোনোদিন রাজনীতি করতেন না, উনি ছিলেন উর্দি পড়া একজন সামরিক লোক। বাকশাল কায়েম করেছিল 4th সংশোধনের মধ্য দিয়ে আওয়ামী লীগ মানুষের গণতান্ত্রিক চেতনা মূল্যবোধকে গলা টিপে হত্যা করেছে। আমরা কথা বলতে পারতাম না, সাংবাদিক বন্ধুরা এখানে আছে, 4টি পত্রিকা থেকে সমস্ত পত্রিকাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। উনি 5ম সংশোধনের মধ্য দিয়ে মানুষের বাক স্বাধীনতা ফিরে দিয়েছিলেন, গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। তার সন্তান আজকে প্রথম যে কথাটি বলছেন যে মানুষের এই গণতান্ত্রিক অধিকার, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ, 18 বছরে সেই মালিকানা ছিনতাই করে একটা পরিবারের হাতে জিম্মি হয়ে গেছে। যে পরিবারের 43 জন মানুষ গত 15টি বছর দেশ শাসন করেছে, অর্থ লুট করেছে, বিদেশে পাচার করেছে, দেশের নাগরিক নয় তার ভাগ্নি, সেখান থেকেও টাকা নিয়ে লন্ডনে বিলাসী জীবনযাপন করেছে, দুর্নীতির দায়ে মন্ত্রিত্ব হারিয়েছে। উনি প্রথম দফাতেই বললেন যে সংবিধান সংশোধন করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। ভোটাধিকার নিশ্চিত করতে হলে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্ভুক্ত করতে হবে। আজকে সংস্কারের কথা যারা বলছেন, বহু দিন আগে তারেক রহমান তার টিম নিয়ে বলেছিলেন যে মানুষের ভোটাধিকার প্রয়োগ করে দেওয়ার জন্য 300 পার্লামেন্ট মেম্বারকে শপথে বহাল রেখে আরেকটি পার্লামেন্ট নির্বাচন অসাংবিধানিক, এই জন্য উনি সংবিধান সংস্কারের কথা বলেছিলেন। পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেম চালু করেছিলেন বেগম খালেদা জিয়া, কিন্তু সেখানে দেখা গেল সংবিধানের 70 অনুচ্ছেদের ফলে কেউ ভোট দিতে পারে না। প্রধানমন্ত্রীর যা বলবেন, রাষ্ট্র যে নীতি ঘোষণা করবে, মন্ত্রী মহোদয়রা যে আইন দেবেন, আপনি বিরুদ্ধে বলতে পারবেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান বলবেন এটি গণতন্ত্র হতে পারে না। আমি আমার দল করি, ভোট আমি দেই না দিই, সেই দলের যদি অগণতান্ত্রিক কোনো সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্তের সমালোচনা করার অধিকার একজন নাগরিক হিসেবে থাকা উচিত। তিনি স্পষ্ট করে বলেছেন সংবিধানের সংস্কারের আগে যে এই 70 অনুচ্ছেদকে সংশোধন করতে হবে। আমাদের দেশে মজা করে বলা হয় যে রাষ্ট্রপতি শুধুমাত্র মিলাদ পড়েন আর রাষ্ট্রপতি শুধুমাত্র দোয়া করেন, বঙ্গভবনে কিছু দিবসে পড়েন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান আমাদের নেতা তারেক রহমান, তিনি বলেছেন না, এটা হতে পারে না। বিচারাঙ্গন, আইনসভা, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে যে আকাশচুম্বী ক্ষমতার ভারসাম্য, সেটিকে সমন্বয় করতে হবে, মিনিমাইজ করতে হবে। দ্বিকক্ষবিত্ত পার্লামেন্টের কথা আমরা জানি, অনেক সময় ডিবেট হয়, অনেক সময় ইন্টেলেকচুয়াল ডিবেট লাগে, আলোচনা লাগে, কারা করবে। পার্লামেন্ট মেম্বার হলে তো আপনি হতে পারবেন, অনেকেই হতে পারবেন, কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে হতে হলে বুদ্ধিজীবীরা, চিকিৎসকরা, শিক্ষকরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা সেখানে থাকবেন। কোনো একটি বিষয় নিয়ে যদি একটি ডিবেট তৈরি হয়, কোনো একটি বিষয় নিয়ে যদি সংসদ তৈরি হয়, সংশয় তৈরি হয়, সেই জায়গায় যদি সংসদ যদি সেই উচ্চ কক্ষে পাঠিয়ে দেয় এবং ইন্টেলেকচুয়াল ডিবেটের মধ্য দিয়ে যদি একটি পরিশুদ্ধ, পরিশীলিত যদি একটি মতামত যদি আসে, সেটি জাতির জন্য, দেশের জন্য এবং গণতন্ত্রের জন্য একটি অসাধারণ সিদ্ধান্ত হতে পারে। সেই কথাটি বলেছেন আমাদের নেতা তারেক রহমান এই 31 দফার মাধ্যমে। উনি একটি কথা বারবার বলেন, আমরা ভোট চাই, সুষ্ঠু নির্বাচন চাই। নির্বাচন করবে কারা? নির্বাচন কমিশন। আমরা এই 3টি বৎসর আমরা 3টি নির্বাচন দেখলাম, 14 সন, 18 সন, 24 সন। কোন নির্বাচন কমিশন ঘুমায়, ঘুম থেকে উঠে 5% ভোটকে 44% ভোট ঘোষণা দেয়। কোন নির্বাচন কমিশন মাজায় কোমরে দড়ি লেগে উঁচু করতে হয়। কোন নির্বাচন অন্ধের মতো, দল কাটার মতো কাজ করে। নির্বাচন কমিশন যদি সংস্কার করা না যায়, এবং বিশেষ করে 2024-এর নির্বাচন কমিশন নিজেদের সাংবিধানিকভাবে প্রাপ্ত ক্ষমতা লিখিত, যে স্পিকারকে লিখিত দিয়ে আইন সংশোধন করে তাদের সেই ক্ষমতাকে খর্ব করেছে শেখ হাসিনার ক্ষমতার মেয়াদকে দীর্ঘায়িত করার জন্য, সেই নির্বাচন কমিশনকে সক্ষম করতে হবে। সেই নির্বাচন কমিশন গঠন করার প্রক্রিয়া অবলম্বন করতে হবে। দেখেন, একটি দেশের সবচেয়ে সুশাসনের জন্য
সবচেয়ে বড় ইস্যুটি হলো বিচারাঙ্গন, আইনের শাসন। গত 18 বছর নিরপরাধ শিবগঞ্জবাসী বাড়িতে ঘুমাতে পারেনি। ধানের খেতে, কলার খেতে, কচুর খেতে, তারপরে আমাদের বৌদ্ধ বিহারে পালিয়ে বেড়েছে ঘন্টার পর ঘন্টা। আমার মতো একজন শিক্ষক, শিক্ষকতা করি, ছাত্র পড়াই, রাজনীতি আমার পেশা নয়। শুধুমাত্র বগুড়া বাড়ি হবার কারণে 18 সনে নন্দীগ্রামে মিথ্যা মামলা, 1 নাম্বার মামলা আসামি করে 9 মাস বাড়িতে ঘুমাতে দেয়নি। তাহলে শিবগঞ্জবাসীর অবস্থাটা কপালে কি ছিল সেটি একবার ভাবনা নেই। আমরা সংস্কারের মধ্য দিয়ে বলার চেষ্টা করছি যে রাষ্ট্রের বাহিনী, পুলিশ বাহিনী, প্রশাসন রাষ্ট্রের বাহিনীতে পরিণত হবে, কোন দলের সেবা দাসে পরিণত হবে। জনগণ ভোট দেবে, তাদের নেতাকে নির্বাচন করবে। যদি তারা মনে করে মীর শাহ আলমকে ভোট দিয়ে নির্বাচিত করে, আলহামদুলিল্লাহ। তারা যদি মনে করে যে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, আলহামদুলিল্লাহ। জনাব তারেক রহমান সেই কথাটি বলার চেষ্টা করেছিলেন যে জনগণের ভোটাধিকার যদি নিশ্চিত করা যায়, জনগণ তাদের নেতা নির্বাচন করতে কখনো ভুল করে না, ভুল করেনি, ভবিষ্যতেও ভুল করবে না। সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে আমি মনে করি যে এখানে যিনি এই 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 ডকুমেন্টটি তৈরি করার নেপথ্য কারিগর, সেই ডক্টর মাহাদি আমাদের এখানে আছেন, উনি সবিস্তারে বলবেন। আমি শুধু এতটুকু বলতে চাই যে আমাদের যে 24-এর এই গণ বিপ্লবের মধ্য দিয়ে যারা দাবি করতে চান আমরা সংস্কার, আমরা বলতে চাই যে এই সংস্কার কিন্তু আমি বললাম 27 দফা, ভিশন 2030, তারপরে পরিশীলিতভাবে 31 দফা। অতএব সংস্কার করা আছে এখানে। এটিকে শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে ঐক্যমত্য তৈরির মধ্য দিয়ে একটি জাতীয় নির্বাচন যদি আয়োজন করা যায়, তাহলে দেশটা বোধহয় আগামী দিনে ভালো চলবে। আমি পরিশেষে 94-এর গণ অভ্যুত্থানে যে সমস্ত সন্তানরা রক্ত দিয়ে আমাদের এই কথা বলার পথটাকে তৈরি করে দিয়েছেন, এই গণতান্ত্রিক ধারা তৈরি করার একটি সুযোগ করে দিয়েছেন, তাদের সবার রুহের মাগফিরাত কামনা করে আবারও আমার মতো একজন ছোট্ট মাস্টারকে এ ধরনের চমৎকার একটি মঞ্চে কথা বলার সুযোগ দেওয়ার জন্য মীর শাহ আলম সহ শিবগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ। ধন্যবাদ ভাইস চ্যান্সেলর মহোদয়। ডক্টর হাসনাত ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞ যে উনি কষ্ট করে আসছেন। উনি 24 ঘন্টা পড়াশোনা, পড়ান এবং দলের কাজ করেন। শিখবন্ধের কোন ইউনিয়ন বিএনপি যদি মনে করেন যে ধরনের কোন প্রশিক্ষণ কর্মশালার আপনারা ইউনিয়ন ভিত্তিক আয়োজন করবেন আর সেখানে হাসনাত ভাইকে আপনারা নিতে চান দিনব্যাপী, উনি কিন্তু এসে আপনাদেরকে করে দিয়ে যাবেন, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। এখন আলোচনায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাবো কৃষিবিদদের বিএনপি পন্থী সংগঠন এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হ্যাবের সারা বাংলাদেশের সাধারণ সম্পাদক, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মান্যবর ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা জনসম্পৃক্তি শিবগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ, আজকের এই কর্মশালার সংগ্রামী সভাপতি, সাবেক উপজেলার চেয়ারম্যান, একজন দক্ষ সাংগঠনিক কারিগর, বগুড়া জেলার সহসভাপতি, বিএনপির সভাপতি, সহসভাপতি, শিবগঞ্জ উপজেলার সুযোগ্য বিএনপির সভাপতি, আমার অত্যন্ত প্রিয় একজন নেতৃত্ব, বিশেষের পরিচালক জনাব মীর শাহ আলম, মঞ্চে উপবিষ্ট আছেন। আজকের এই কর্মশালা 31 দফা নিয়ে যে কর্মশালা, সেই কর্মশালার 31 দফার রূপকারদের মধ্যে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বিশ্বস্ত
হাতিয়ার এবং এই 31 দফা রূপকারের একজন কারিগর ডক্টর মাহাদি আমিন, আমাদের জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা, একমাত্র উপদেষ্টা। আজকে শিবপুরবাসীর জন্য এটা বিশাল একটা সৌভাগ্যের ব্যাপার। শিবপুর উপজেলায় এসে 31 দফার যিনি নেপথ্য কারিগর, উনি আপনাদের সামনে এসেছেন। মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই এক সহযোদ্ধা। আমরা সারা এই গত 10-15টি বছর যাবৎ পেশাজীবী হয়ে মাঠে ঘাটে যে আন্দোলন করেছি, আপনাদের বগুড়ার আরেকজন কৃতি সন্তান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য ভাইস চ্যান্সেলর, উনি জিয়া পরিষদের সাথেও সংযুক্ত আছেন, জিয়া রহমান ফাউন্ডেশনের সাথেও জড়িত আছেন। জিয়া পরিষদের উনি একজন সুযোগ্য ভাইস চেয়ারম্যান, সেই প্রফেসর ডক্টর হাসনাত আলী সহ মঞ্চ উপবিষ্ট শিবপুর উপজেলার নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট শিবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। 31 দফা সংস্কার, 31 দফার এই আলোচনা, সেই আলোচনা আমরা শুনবো, আমিও শিখবো। আমরা ডক্টর মাহাদি আমিন ভাইয়ের কাছ থেকে শিখবো। আমি ওদিকে যাব না। আমি আমার বক্তব্যের শুরুতেই মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, জুলাই আগস্টের ছাত্র জনতা অভ্যুত্থানে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে, স্বৈরাচার হটায়ে যাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার মুক্ত আজকে একটু বাংলাদেশ হয়েছে, সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা পঙ্গুক্ত অবস্থায় এখনো হাসপাতালে কাতরাচ্ছে, তাদের আশু রোগ মুক্তি কামনা করছি। আমি আরো স্মরণ করছি আপনাদের বগুড়ার কৃতি সন্তান তথা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, যার জন্ম না হলে হয়তো বাংলাদেশের এই স্বাধীনতা আসতো না, বাংলাদেশ নামের এই ভূখণ্ড আমরা পেতাম না। সেই মহানায়ক ক্ষণজন্মা কালপুরুষ আপনাদের বগুড়ার কৃতি সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আমরা আজকে আমাদের যে গণতন্ত্রের মাতা, যিনি গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছিলেন, আপসহীন নেত্রী হিসাবে খ্যাতি পেয়েছেন ওনার আপসহীন নেতৃত্বের জন্য। সেই গণতন্ত্রের মাতাকে অন্যায়ভাবে বিগত সরকার, স্বৈরাচার হাসিনা বিনা চিকিৎসা উনি প্রায় মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলেন। আল্লাহর রহমতে আপনার আমাদের দোয়ায়, জনগণের ভালোবাসা, জনগণের দোয়ায় আল্লাহ তাআলা ওনাকে বাঁচিয়ে রেখেছেন এবং এই স্বৈরাচারের পতন দেখিয়েছেন, হাসিনার পতন দেখিয়েছেন। এটা আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সেই গণতন্ত্রের মাতা আজকে ওনার জ্যেষ্ঠ পুত্র, আমাদের ভবিষ্যতের নেতা, বাংলাদেশের নেতা তারেক রহমান জ্যেষ্ঠ পুত্রের কাছে আছেন, চিকিৎসাধীন আছেন। আল্লাহ তাআলা ওনাকে সুস্থ অবস্থায় আবার বাংলাদেশে ফিরিয়ে আনুক। উনি আবার বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, উনি সেটা আবার পালন করবেন। উনি বাংলাদেশকে আবার নেতৃত্ব দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহর কাছে দোয়া করি। আজকে আপনারা জানেন ওনার ছোট পুত্র মরহুম আরাফাত রহমান কোকুর মৃত্যুদিন, 10ম মৃত্যু দিবস। ওনার জন্য দোয়া করে আল্লাহ তাআলা ওনাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করুন।
31 দফা আন্দোলনের হাসনাত ভাই অনেক কথা বলার চেষ্টা করেছেন। আমি 31 দফা আন্দোলনের এই সংস্কার, আজকে যারা সংস্কার নিয়ে খুব কাজ করতেছে বর্তমান সরকার এবং বর্তমান কিছু উপদেষ্টারা, আমাদের নেতা এই 31 দফার মধ্যে সমস্ত সংস্কার, বাংলাদেশের আধুনিকায়ন থেকে নিয়ে বাংলাদেশ কিভাবে চলবে, বাংলাদেশ 100 বছর কোথায় যাবে, সমস্ত এই সংস্কারের মধ্যে আছে। এই সংস্কারকে যদি আমরা বুঝতে পারি, এই বোঝার জন্যই কিন্তু আমাদের নেতা নির্দেশ দিয়েছে যে তৃণমূল পর্যন্ত এই 31 দফা 31 দফাতে 31 দফায় কি আছে সেটার জন্যই কিন্তু আজকে আমাদের আপনাদের এই সুযোগ্য নেতা বীর শাহেলম ভাই এই তৃণমূল নেতৃত্বের কাছে 31 দফা সুস্পষ্ট কি ধারণাটা দেওয়ার জন্য আজকে ওয়ার্কশপের আয়োজন করেছেন। আমি ডক্টর মাহাদি আমিন ভাইয়ের কাছে একটা অনুরোধ রাখবো, এই 31 দফা আন্দোলনের মধ্যে আমি যেহেতু একজন কৃষিবিদ, আমাদের কৃষিবিদ হিসাবে আমি একটু আবেদন রাখবো কিভাবে, কারণ কৃষি প্রধান দেশ, আমাদের দেশটা হচ্ছে কৃষি প্রধান দেশ, আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে জলবায়ু পরিবর্তনের সাথে। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে আপনাদের এই অঞ্চলে অনেক গম হইতো, এই অঞ্চলে একটু শীত প্রধান, উত্তর অঞ্চলটা আমাদের বাংলাদেশের শীত প্রধান, এখন শীত কমে গেছে। আর শীত কমে যাওয়ার ফলে গমের উৎপাদন কমে যাচ্ছে। সবাই ভুট্টা চাষ করতেছে, কারণ এটা কিন্তু একটা কারণ। সেই একটা এক্সাম্পল দিলাম, উদাহরণ দিলাম শুধুমাত্র, সেই জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের কৃষির উপর প্রচন্ড প্রভাব পড়তেছে। সেই জলবায়ুকে মোকাবেলা করার জন্য, কৃষি উৎপাদনে জলবায়ুর মোকাবেলা করার জন্য যে সমস্ত যে সমস্ত পদক্ষেপ আমাদের নিতে হবে এবং কৃষিকে গুরুত্ব দিয়ে, কৃষির হয়তো একটা পয়েন্ট আছে আমাদের এখানে, যে পয়েন্টটা আছে সেই পয়েন্টের উপরেই ভিতরে যাতে করে জলবায়ু এবং কৃষির উৎপাদন আরো বেশি করে আধুনিকায়ন করা যায়, সেই ব্যাপারে হয়তো মাহাদি ব্যাখ্যা দিবেন, আমি ওনার কাছ থেকে জানবো। না হলেও এটার ভিতরে ঢুকাইতেই হবে আমাদের জলবায়ু পরিবর্তন। আরেকটা সমস্যা আছে আমাদের, জলবায়ু দূষণ, পরিবেশ দূষণ। পরিবেশ দূষণকে যদি আমরা মোকাবেলা না করি তাহলে 29 নম্বর আছে না? আচ্ছা, সেই পরিবেশ দূষণটা আছে, সেই পরিবেশ দূষণটাকে আমাদের মোকাবেলা করতে হবে। আমাদের ছোট্ট দেশ, পরিবেশটা এমন বেশি দূষণ হচ্ছে, সেটাকে মোকাবেলা করার জন্য আমাদের প্ল্যান করতে হবে, পরিকল্পনা করতে হবে। আশা করি আমরা অনেক শিখব মাহাদি ভাইয়ের কাছ থেকে 31 দফা সম্পর্কে। একটা ওয়ার্কশপ, আপনারা প্রশ্ন করবেন ওনাকে, আপনাদের প্রশ্নের মাধ্যমে, উত্তরের মাধ্যমে আজকে আমরা 31 দফা যে সুস্পষ্ট ধারণাটা নিতে পারবো ইনশাল্লাহ, এবং সেই অনুযায়ী আমরা প্রত্যেকটা তৃণমূল নেতৃত্বকে নিয়ে উপরে নেতৃত্ব পর্যন্ত আমাদের দেশ এই 31 দফার উপর প্ল্যান করে কিভাবে আমরা আমাদের দেশকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো, সে আশাবাদ ব্যক্ত করি। ইনশাল্লাহ আমরাও সেই অংশগ্রহণে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে, বিশেষ করে আমার মিয়া শাহলেম ভাই সহ সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মুস্তাফিজুর ভাই। আমি দুই ভাইস চ্যান্সেলরকে ব্যক্তিগতভাবে এবং সেই বন্ধুবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। তবে আমি যে বিষয়টা উপস্থাপন করব, এটা ফেসবুক বা বেশি প্রচার করার দরকার নাই। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়ের দুই ভাইস চ্যান্সেলর মহোদয়ের সুপারিশে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, সিন্ডিকেট, মহামান্য রাষ্ট্রপতি এই দুই বিশ্ববিদ্যালয়েরই আমাকে সিন্ডিকেট সদস্য হিসাবে মনোনয়ন করেছে। এই জন্য আমি শিক্ষকবাসীর পক্ষ থেকে আমি দুই ভাইস চ্যান্সেলর মহোদয়কে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাই। আমরা মূল আলোচনায় ফিরে যাই। এখন প্রধান আলোচক আপনাদের সামনে আলোচনায় আসবেন। উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ব্যক্তিগত, তারেক রহমানের একজন মাত্র উপদেষ্টা
সেটি হচ্ছে এই ভদ্রলোক। আমরা শিখবঞ্জবাসী সৌভাগ্যবান যে আমরা দোয়া করি উনি হয়তো রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করবেন, তার আগেই শিখবঞ্জে ওনাকে আমরা নিয়ে আসতে পারছি, এই জন্য একটা করতালি হবে। এবং আজকে যে 31 দফা নিয়ে আমরা সারা দেশে কথা বলছি, এই 31 দফা কিন্তু 19 দফা বেগম খালেদা জিয়ার 2016 সালে ভিশন 2030, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 2022 সালের 27 দফা, পরবর্তীতে যুগপৎ আন্দোলনের দলগুলিকে নিয়ে এই 31 দফা জনগণের মাঝে দেওয়ার মূল পরিকল্পনা এবং নেপথ্য থেকে যে ব্যক্তিগুলো কাজ করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে আজকের এই প্রধান আলোচক ডক্টর মাহাথির আমিন। এবং ওনার আরেকটু পরিচয় দিব, উনিও অত্যন্ত ভদ্র মানুষ এবং পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে উনি পড়াশোনা করা মানুষ। এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে ওনার সম্পর্ক 2010 সাল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত, এবং নেপথ্য থেকে উনি কাজ করেছেন দীর্ঘদিন। এখন উনি দলের এবং দেশের প্রয়োজনে উনি প্রকাশ্যে এসেছেন। আমি এখন আলোচনায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাবো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অ্যাডভাইজার, ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য, বিএনআরসির সদস্য, আমাদের অত্যন্ত প্রিয় ভাই ডক্টর মাহাথির আমিন। ডক্টর মাহাথির আমিন, চলে একটা তালি হবে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। তো সবাই ভালো আছেন? আচ্ছা, আজকে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত অত্যন্ত সুশৃঙ্খল, আমি দেখে একটু আগে শাহেল আমাকে বলছিলাম, খুবই সুশৃঙ্খল এই কর্মশালা যারা উপস্থিত রয়েছেন, আমাদের মূল দল বিএনপি এবং সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের তৃণমূলের নেতৃবৃন্দ রয়েছেন, এখানে আমাদের শিক্ষক রয়েছেন, সমাজের গুণীজন রয়েছেন, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব রয়েছেন, আপনাদের সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাই। আমাদের মাঝে এখানে উপস্থিত রয়েছেন দুজন অত্যন্ত কৃতি শিক্ষাবিদ। খুব কঠিন সময়ে ফ্যাসিবাদের কারণে যখন কেউ মুখ খুলতে পারতেন না, ওনাদের মেধার বিকাশ ঘটিয়ে জাতীয়তাবাদের পক্ষে কথা বলতে পারতেন না, তখন যারা জাতির সামনে আমাদের এই জাতীয়তাবাদের আদর্শ এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে তুলে ধরেছিলেন, সেই দুইজন শিক্ষাবিদ বর্তমানে যারা ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মোস্তাফিজুর রহমান এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়ের হাসনাত আলী, এই যে দুজন প্রফেসর এখানে রয়েছেন, এটাই মূলত মেধাভিত্তিক যে বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই তার একটা প্রতিবিম্ব। আমি কৃতজ্ঞতা জানাই মীর শাহ আলম ভাইকে, ওনাকে আসলে পরিচয় করে দেওয়ার কিছু নাই, আপনাদের শিবপুর উপজেলার উনি অত্যন্ত জনপ্রিয় সভাপতি, বিএনপির অনেক দায়িত্ব নীতি পূর্বে পালন করেছেন। তবে ওনার সবচেয়ে বড় পরিচয় এই যে যেই নেতার রাজনীতি আমরা করি, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশের সবচাইতে আস্থাভাজন, সবচাইতে বিশ্বস্ত যে কজন আছেন তার মাঝে উনি একজন। আমি এই প্রথমবারের মতন অনেকটা তৃণমূল আমি বলবো উপজেলা পর্যায়ে এসেছি, আমার মনে হয় সেটা ওনার কারণে, ওনার বদলতেই সম্ভব হয়েছে, এর জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আমাদের কাছে, আমরা যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত, বগুড়া অনেক আবেগের একটা জায়গা। কারণ বগুড়ায় জন্ম হয়েছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, যার আবার সরাসরি সম্পৃক্ত রয়েছে বাংলাদেশ নামের এই রাষ্ট্রের জন্মের সাথে। সুতরাং বাংলাদেশ নামক এই দেশটা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যার হাত ধরে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল, তার জন্মে বগুড়ায়। এটা অনেক বড় গৌরবের একটা বিষয়। আমরা জানি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন নির্বাচিত হয়ে, এবং এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ওনারা এই বগুড়া ভোট পেয়েছিলেন। ভবিষ্যতেও যখন বাংলাদেশ ইনশাআল্লাহ গণতান্ত্রিক পথযাত্রা শেষে আবার একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ ফেরত পাবো, সেখানেও প্রধানমন্ত্রী হবেন আমাদের বগুড়ারই কৃতি সন্তান, আমাদের নেতা জনাব তারেক রহমান। তার মানে বগুড়ার বিশেষত্ব হচ্ছে, আপনারা যাকে ভোট দেন গণতান্ত্রিক প্রক্রিয়ায়, যখনই ভোটের সুযোগ হয়, দেশের যিনি প্রধান হবে, সরকারের যিনি প্রধান হবে, তার ভাগ্য কিন্তু আপনারাই নির্ধারণ করে দেন। এবং প্রতিবার প্রমাণিত হয়েছে এটা সবসময় ধানের শীষের বিজয়। আমরা মনে করি সারা বাংলাদেশে ধানের শীষের সবচাইতে বড় স্ট্রং হোল্ড ঘাঁটি সেটা বিএনপি। সেটা কোথায়? এই বগুড়াতে। আমরা কি সবাই একমত? আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যাশা ইনশাআল্লাহ যখন সামনে ভোট হবে, বগুড়াতে আমরা বিপুল ভাবে প্রত্যেকটা আসনে বিজয়ী হয়ে জিয়া পরিবারের যে বহু বহু দর্শকের আস্থার জায়গা, সেটাকে সুনির্ধারিত করব। আজকে আমাদের যে আলোচনা সেটা কি? সেটা হচ্ছে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে।
এটার সাথে কিন্তু সরাসরি জিয়া পরিবারের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে, কারণ এর সাথে সম্পৃক্ত রয়েছে শহীদ জিয়ার 19 দফার, দেশনেত্রীর ভিশন 2030 এবং জনাব তারেক রহমানের 27 দফা এবং 31 দফার। আমরা যদি দেখি এখানে তিনটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে: রাষ্ট্র কাঠামো, মেরামত, 31 দফা। প্রথমে আমাদের বুঝতে হবে তাহলে রাষ্ট্র কাঠামো বলতে আমরা কি বুঝি, তারপরে আমাদের যেটা বুঝতে হবে যেটা কেন মেরামত করা প্রয়োজন, এবং তারপরে বুঝতে হবে 31 দফার মাধ্যমে কিভাবে আমরা এই মেরামতটা শেষ করতে পারি। রাষ্ট্র কাঠামো বলতে আমরা আসলে বুঝি একটা দেশের সরকার, সেটা বিএনপির মতো নির্বাচিত হতে পারে, আওয়ামী লীগের মতো অনির্বাচিত হতে পারে। সেই সরকার আমরা ইতিপূর্বে যেভাবে দেখেছি ধানের শীষের বৈধ সরকার হতে পারে, আবার নৌকার অবৈধ সরকার হতে পারে। অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে থাকা ফ্যাসিবাদ হোক আর গণতান্ত্রিক সরকার হোক, দেশটা চালানোর জন্য কতগুলো প্রতিষ্ঠানের উপর তাদের নির্ভর করতে হয়। সেটা একেবারে সচিবালয় যেমন রয়েছে, তেমনি ভাবে এখানে ইউএনও, একদম ডিস্ট্রিক্ট পর্যায়ে যেসব অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন রয়েছে সরকারের, সেগুলো রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে পুলিশ, র্যাব, বিজিবি রয়েছে। একইভাবে বিচার বিভাগ, অর্থাৎ দেশে যত কোর্ট, আইন আদালত আছে সবকিছু, যত সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রয়েছে, সবকিছু মিলিয়ে কিন্তু একটা দেশের রাষ্ট্র কাঠামো গড়ে ওঠে, যার মাঝে আবার একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে নির্বাচন কমিশন। অর্থাৎ দেশটাকে চালানোর জন্য যতগুলো প্রতিষ্ঠানের উপর একটা দেশের সরকার নির্ভর করে থাকে, সে সবকিছু মিলিয়ে গড়ে ওঠে একটা রাষ্ট্র কাঠামো। এই রাষ্ট্র কাঠামো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যখন হয়, তখন হয় নিরপেক্ষ। সেই রাষ্ট্র কাঠামোর মূল দায়িত্ব কি? পুলিশ বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যেসব অনুষঙ্গ আছে সেগুলোর কথা বলেন, প্রশাসনের কথা বলেন, বিচার বিভাগের কথা বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের জবাবদিহিতা জনগণের কাছে। জনগণের যে আশা, জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে সমস্যা, সেটাকে যেন ঠিকমতো তারা সেই সমাধানটা দিতে পারে, সেটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলোর মূল দায়িত্ব। যখন একটা দেশে গণতান্ত্রিক সরকার থাকে না, তার মানে কি তাদের জনগণের সমর্থন নাই, তার মানে জনগণের প্রতি দায়বদ্ধ কোনো রাষ্ট্র ব্যবস্থা তাদের প্রয়োজন হয় না। যেহেতু জনগণের উপর তাদের ক্ষমতা নির্ভর করে না, তারা কোন ক্ষমতার জন্য ভর করে কি এই রাষ্ট্র কাঠামোর বিভিন্ন অনুষঙ্গের উপরে। তখন তারা পুলিশের উপর ভর করে, তখন তারা বিচার বিভাগের উপর ভর করে, তখন তারা ওসিডিসি ইউনিয়নের উপর ভর করে। মূল উদ্দেশ্য কি? জনগণের থেকে অধিকারটা কেড়ে নেবে, জনগণের থেকে স্বাধীনতাটা কেড়ে নেবে, কেড়ে নিয়ে তাদের নিজেদের মতন দলীয় একটা অঙ্গ প্রতিষ্ঠানে পরিণত করবে, তাই না? আমরা কি দেখেছি না গত 16 বছরে পুলিশ, র্যাব, বিজিবি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, থানায় থানায়, পাড়ায় পাড়ায় যতগুলো সরকারি প্রতিষ্ঠান আছে সেগুলোতে তারা দলীয়করণ করেছে। সেখানে কোনো নির্দলীয় লোক ঢুকতে পারে নাই, তাদের একটাই পরিচয়, তারা আওয়ামী লীগের লোক। তখন তারা কি করলো? আওয়ামী লীগের লোক যেহেতু তারা বসিয়েছে, দেশের সাধারণ জনগণের যে অধিকার ছিল, যে স্বাধীনতা ছিল, সেটা তারা লুট করে ফেলেছে। তার মানে সরকারের ক্ষমতার উৎস জনগণ না, সরকারের ক্ষমতার উৎস রাষ্ট্র কাঠামো। আর আমরা যারা বিএনপি করি, আমরা বিশ্বাস করি জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। এটাই একটা গণতান্ত্রিক দল আর একটা ফ্যাসিবাদের দলের ভিতর মূল পার্থক্য। এই যে গত 16 বছরের রাষ্ট্র কাঠামো, অর্থাৎ আমরা যখন থানায় গিয়েছি, আমরা যখন কোর্টে গিয়েছি, আমরা কি সেখানে বিচার পেয়েছি? আমাদের কি স্বাধীনতা ছিল? আমাদের কি অধিকার ছিল? তার মানে কি? তার মানে পুরো রাষ্ট্র কাঠামোটাকে ফ্যাসিবাদের দোসরে বানিয়ে ফেলানো হয়েছিল। এই যে ফ্যাসিবাদের দোসর হয়ে গেল পুরো রাষ্ট্র কাঠামো, তার মানে কি আমাদের যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, এটাকে মেরামত করতে হবে। আপনারা কি একমত যে মেরামত করা প্রয়োজন? এই যে মেরামতটা করব, সেটার জন্য আমাদের নিজেদের পলিসি লাগবে। আমরা কিভাবে পুলিশটাকে ঢেলে সাজাবো, আমরা কিভাবে ভেঙে পড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ঠিক করব, আমরা কিভাবে কৃষি ব্যবস্থাপনাকে নতুনভাবে ঢেলে সাজাবো, এর জন্যই কিন্তু 31 দফা দেওয়া হয়েছে। এই 31 দফার মূল ভিত্তি কি? এই 31 দফার মূল ভিত্তি বিএনপির হয়ে ইতিপূর্বে যারা দেশ চালিয়েছিলেন, যারা নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন, নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনারা কিভাবে দেশ চালিয়েছিলেন, সেগুলোকে আমরা আদর্শ হিসাবে ধারণ করে সেই আদর্শটাতেই ইনশাআল্লাহ ভবিষ্যতে যখন জনগণের ভোটে নির্বাচিত আসবো, আমরা নতুন করে বাস্তবায়ন করব। আজকের বাংলাদেশে সংস্কার একটা অনেক বড় শব্দ। অনেকে বলছে যে বিএনপি সংস্কার চায় না। আপনারা কি জানেন বাংলাদেশের ইতিহাসে সবার আগে সংস্কার কে করেছিল? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা সঠিক বলেছেন। উনি যখন রাষ্ট্র পরিচালনায় আসে, তার আগে দেশ ছিল কি? একটা বাকশালী দেশ, সেখানে বাকশাল ছিল। তখন কিন্তু বাংলাদেশকে কেউ গণতান্ত্রিক দেশ বলতো না। আজকে যে আমরা বলি গণতান্ত্রিক বাংলাদেশ, এটা কার কারণে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণে। কারণ উনি বহুদিনের গণতন্ত্র শুরু করেছিলেন। আজকে আমরা বাংলাদেশকে বলি একটা সংসদীয় গণতন্ত্র, এটা কার কারণে?
রাইট, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কারণ উনি এর সাথে স্বৈর শাসনের পরে সংসদীয় গণতন্ত্র শুরু করেছেন। তার মানে আজকে আমাদের এই বাংলাদেশে যে প্রধান পরিচয় আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ হতে চাই, সেটা হয়েছে বিএনপির কারণে। বিএনপি বাকশালের পরে প্রথমে বহুদলীয় গণতন্ত্র শুরু করেছিল এবং তারপর স্বৈর শাসনের পরে আমরা সংসদীয় গণতন্ত্র পেয়েছিলাম দেশনেত্রীর কল্যাণে। এবং আমরা বিশ্বাস করি ফ্যাসিবাদের পরেও গণতান্ত্রিক বাংলাদেশে ইনশাল্লাহ আবারও গণতন্ত্র ফিরিয়ে আনবেন কে? আমাদের নেতা জনাব তারেক রহমান। তার মানে বাংলাদেশে যতবার গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছে, মানুষের অধিকার এবং স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে, ইতিহাস সাক্ষ্য দেয় প্রতিবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বিএনপি। এটাই সবচেয়ে বড় রাষ্ট্রীয় সংস্কার। আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশে দায়িত্ব পান, তখন আমাদের ফরেন পলিসি কি ছিল? একদম সোভিয়েত ইউনিয়ন আর ভারতের ভিতর ঢুকে গিয়েছিল। বাংলাদেশের সাথে মধ্যপ্রাচ্যের কোনো সম্পর্ক ছিল না, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের বা ইউরোপের কোনো সম্পর্ক ছিল না। সেখান থেকে বের করে এনে শহীদ জিয়া বাংলাদেশের ফরেন পলিসিটাকে এমন ভাবে ঢেলে সাজালেন যে আমাদের মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক হলো, ইউরোপ আমেরিকার সাথে সম্পর্ক হলো। তার মানে আমাদের যে ফরেন পলিসি সেটা সারা পৃথিবীর সাথে বাংলাদেশকে সম্পৃক্ত করে দিল। এটাই ছিল কিন্তু বাংলাদেশের ফরেন পলিসির সবচেয়ে বড় সংস্কার। সেটার ফলে কি ঘটলো? যে বাংলাদেশের অর্থনীতি যেটা সবচেয়ে বড় দুটা ভিত্তি রয়েছে, একটা হচ্ছে বাংলাদেশ থেকে বিদেশে জনশক্তি রপ্তানি, অর্থাৎ বিদেশে আমরা বাংলাদেশ থেকে আমাদের যুবকদের তরুণদের পাঠাচ্ছি। আর একটা হচ্ছে বিদেশে বাংলাদেশ থেকে গার্মেন্ট রপ্তানি, যার মাধ্যমে আমরা বিদেশে থেকে প্রচুর ডলার বাংলাদেশে আনি, আবার বাংলাদেশে প্রচুর কর্মসংস্থান তৈরি করি। এই দুটো জিনিসই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় শুরু করা হয়েছিল। দুঃখজনক হলো আজকে এত বছরেও আওয়ামী লীগ 16 বছর টানা ক্ষমতা আঁকড়ে ছিল, কিন্তু তারা একটা নতুন ইন্ডাস্ট্রি বা নতুন সেক্টর তৈরি করতে পারে নাই। শহীদ জিয়া যে অর্থনৈতিক সংস্কার ছিল, সেই দুটার উপর দাঁড় করে আমাদের যে দুটো মৌলিক ভিত্তি, বাংলাদেশ থেকে বিদেশে জনশক্তি রপ্তানি, বাংলাদেশ থেকে বিদেশে গার্মেন্ট রপ্তানি, এটাই কিন্তু আজও বাংলাদেশের অর্থনীতির মৌলিক ভিত্তি হিসেবে রয়ে গেছে। আমরা দেখেছি কি যে শহীদ জিয়ার সময় খাল খনন কর্মসূচি করা হয়েছিল, দেশনেত্রীর সময় সারা বাংলাদেশে উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ একটা বিশাল কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এগুলোই কিন্তু ছিল সবচাইতে বড় এনভায়রনমেন্টাল বা পরিবেশগত সংস্কার। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমরা কি দেখেছি যে দেশনেত্রীর সময় ক্লাস 10 পর্যন্ত মেয়েদের শিক্ষাকে বাধ্যতামূলক করে ফ্রি করে দেওয়া হয়েছিল। ক্লাস 5 পর্যন্ত সারা বাংলাদেশে সবার জন্য শিক্ষা ফ্রি করে দেওয়া হয়েছিল। ফুড ফর এডুকেশন, তার মানে কি পড়াশোনা করলে বাচ্চারা খাদ্য পাবে, এর মাধ্যমে সবার জন্য শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। শিক্ষাকে একটা অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। বাংলাদেশে কখন আগে প্রাইভেট ইউনিভার্সিটি ছিল না, দেশনেত্রীর সময় প্রাইভেট ইউনিভার্সিটি শুরু হয় প্রথমবারের মতন। আমরা দেখেছি ওনার সময়ে বাংলাদেশে গ্রেডিং সিস্টেম শুরু হয়। বাংলাদেশে ওপেন ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি প্রত্যেকটা কিন্তু বিএনপি সরকারের সময় করা হয়েছে। এগুলোই ছিল সবচেয়ে বড় শিক্ষা সংস্কার। আমরা দেখেছি স্বাস্থ্যের ক্ষেত্রে উপজেলা পর্যায়ে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র শুরু করা, বাংলাদেশে বিভিন্ন বিদেশের দেশ থেকে গভর্নমেন্ট ফান্ডিং এর মাধ্যমে স্বাস্থ্যের জন্য অবকাঠামোগত উন্নয়ন, অর্থাৎ ভালো হেলথ কমপ্লেক্স তৈরি করা, বিদেশ থেকে টেকনিশিয়ান নিয়ে আসা, ওইভাবে ইকুইপমেন্ট নিয়ে আসা টেস্টিং এর জন্য, যেন জেলা পর্যায়ে অন্তত পক্ষে একটা করে স্বাস্থ্য কেন্দ্র থাকে। এই প্রত্যেকটা কিন্তু বিএনপি সরকারের সময় করা হয়েছিল, যেগুলো ছিল স্বাস্থ্যের জন্য সবচাইতে বড় সংস্কার। আমরা দেখেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় গ্রাম সরকার তৈরি করা হয়েছিল। আমরা দেখেছি সেখানে গ্রাম পুলিশের ব্যবস্থা করা হয়েছিল। দেশনেত্রীর সময় দুদক ইন্ট্রোডিউস করা হয়েছিল, যেই দুদক কি করেছে সত্যিকার অর্থে যার যে রাজনৈতিক পরিচয় হোক না কেন তার ঊর্ধ্বে উঠে বাংলাদেশে সত্যি দুর্নীতি দমন করতে চেয়েছিল। কোস্ট গার্ড করা হয়েছে বিএনপির সময়। এ ধরনের অনেক কিছু ইন্ট্রোডিউস করা হয়েছে বা প্রতিষ্ঠা করা হয়েছে, যা প্রত্যেকটা ছিল সেই সময় সেই সরকার অধীনে সবচাইতে বড় সংস্কার। সেই সংস্কারগুলো কি সফল হয়েছিল? সফল হয়েছিল বলেই কিন্তু আজকে আমরা যে বাংলাদেশে আছি। আমরা যদি আমাদের সমাজ ব্যবস্থা দেখি, আমরা যদি আমাদের রাষ্ট্র ব্যবস্থা দেখি, এর প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বিএনপির বিভিন্ন সময় নির্বাচিত যে সংস্কারগুলো রয়েছে, সেই সরকারের অর্জনগুলোর উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে আমরা বাংলাদেশে রয়েছে আমাদের এই ব্যবস্থার ভিতরে আমাদের দেশটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। গত 16 বছরে ফ্যাসিবাদের পরও যে বাংলাদেশ মোটামুটি একটা রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে রয়েছে, তার মূল কারণ বিএনপির পূর্ববর্তী সময়ে নেওয়া এই সংস্কার পলিসিগুলো। এই প্রত্যেকটা সংস্কার সফল হয়েছিল একটা কারণে, এই সংস্কারগুলো ছিল জনগণের দ্বারা নির্বাচিত একটা সরকার দ্বারা, যে সরকারের জনগণের সাথে সম্পৃক্ততা ছিল। তার মানে যে কোনো সংস্কার যদি সফল হতে হয়, তার সবচাইতে বড় ভিত্তি কি? এটা একটা জনসম্পৃক্ত সরকারের হতে হবে, যে সরকার জনগণের সাথে আলাপ আলোচনার মাধ্যমে, জনগণের সমস্যার সমাধানের মাধ্যমে সেই সংস্কার কাজটা করতে পারে। তার মানে যে কোনো সংস্কারের মৌলিক ভিত্তি হচ্ছে জনগণের ম্যান্ডেট। আপনারা কি একমত? বলে ম্যান্ডেট ছাড়া কি একটা সরকার একটা সংবিধান ধরতে পারে? কখনোই পারবে না। তার মানে আমরা যখনই একটা সংস্কারের কথা বলবো, আমাদের মাথায় রাখতে হবে এই সংস্কারটা কে করবে। এই সংস্কারটা করবে
করবে একটা নির্বাচিত সরকার, যেই সরকার একটা স্বচ্ছতার মাধ্যমে দেশের জনগণের ভোটে আসবে এবং দেশের জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তার মানে আমরা যে সংস্কারের কথা বলছি সেই সংস্কারের ভিতর প্রধান যে বিষয় সেটা মনে রাখতে হবে, একমাত্র জনগণের ভোটে যারা নির্বাচিত, জনগণের ম্যান্ডেট নিয়ে যারা আসবে, তারাই সরকারের থেকে এই সংস্কার কাজটা শেষ করতে পারবে। আপনারা এর সাথে একমত? আচ্ছা, তাহলে আমরাই প্রথম সংস্কারের কথা বলেছি। ইতিপূর্বে যারা আছেন আমাদের হাসনাত ভাই বলেছেন, ইতিপূর্বে মুস্তাফিজ ভাই বলেছেন যে সংস্কারটা বিএনপি কিন্তু অনেক আগে থেকে করছে, তাই না? 2016 সালে প্রথমবারের মতন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 ঘোষণা করেছিলেন। এটা কিন্তু ছিল বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সংস্কারের প্রথম ঘোষণা। আপনারা চিন্তা করেন, আজ থেকে 8 বছর আগে তখনও কেউ জানতো না যে ফ্যাসিবাদ শেখ হাসিনা কবে পালিয়ে চলে যাবে, তখন কিন্তু সংস্কারের কথা বিএনপি বলেছিল। তারপর 2022 সালে আমাদের নেতা জনাব তারেক রহমান প্রথমে 27 দফা দেন, পরবর্তীতে গত বছর 31 দফা দেন। তখনও কিন্তু এই ফ্যাসিবাদের দোসরেরা ছিল, তখনও রাষ্ট্র ক্ষমতায় শেখ হাসিনা ছিল। কিন্তু আজকে যারা সরকারে রয়েছে তারা তখন কি একবারও সংস্কারের কথা বলেছিল? তারা কি জানতো যে এই সরকারে তারা আসবে? তারা তো জানতোই না। হুট করে তারা এসে সরকারের দায়িত্ব নিল 5 তারিখে, 5ই আগস্ট। এই সরকারের সাথে যারা রয়েছে তাদের মধ্যে একজন লোক নাই যে 5ই আগস্টের আগে একবারের জন্য বলেছে যে তারা কোন রকম সংস্কার চায়। 5ই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে, তাদের সরকার কি 5 তারিখে হয়েছে? হয় নাই। তাদের সরকার হয়েছে কবে? 8ই আগস্ট। অর্থাৎ এখন যারা সংস্কারের কথা বলছে তাদের কেউ রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার আগে বা ক্ষমতা আসার আগে 8ই আগস্টের আগে একবারও বলে নাই। বলেছে কারা? বলেছে বিএনপি। বলেছে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে সামিল সব রাজনৈতিক দল। এখন তারা যখন সংস্কারের কথা বলে, তাদের সংস্কারের ভিত্তি কি? তাদের সংস্কারের ভিত্তি হচ্ছে আমাদেরই দেওয়া 31 দফা। তাদের কিন্তু কোনো বাস্তবসম্মত বা যৌক্তিক নতুন কোনো দফা দাবি নাই। যেগুলো আছে সেগুলো কিছু অবাস্তব দাবি আছে, সেটা মূল উদ্দেশ্য বিএনপিকে চাপে রাখা, অ্যাকচুয়ালি এগুলো বাস্তবায়ন করা না। তো আমাদের দেওয়া 31 দফার আলোকেই যদি তারা করে, তাহলে তাদের সাথে আমাদের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এই জায়গায় যে আমরা সুনির্দিষ্ট ভাবে বলছি অনেকগুলো সংস্কার কমিশন থাকতে পারে, সংস্কারের জন্য অনেক প্রস্তাবনা থাকতে পারে, কিন্তু এর ভেতরে শুধুমাত্র ততটুকু সংস্কারই অন্তর্বর্তী সরকার করবে যতটুকু তাদের যেটা মূল দায়িত্ব, একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা তার সাথে জড়িত। এর বাইরে বাকিটা তারা প্রস্তাবনা আকারে রেখে দিবে, পরবর্তীতে একটা নির্বাচিত সরকার এসে সেটা বাস্তবায়ন করবে। একটা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সংস্কার মূলত 4টা ক্ষেত্রে হয়। একটা হচ্ছে বিচার বিভাগ, একটা জনপ্রশাসন, একটা আইন শৃঙ্খলা বাহিনী, আর একটা নির্বাচন কমিশন। সুতরাং এই যে 4টা বিষয় আছে, তার মানে কি? খুব সহজ ভাষা বললে কোর্ট কাছারি, আমাদের যে জনপ্রশাসন বলতে বিভিন্ন অধিদপ্তর, মন্ত্রণালয়, সচিবালয়, নির্বাচন কমিশন এবং পুলিশ, র্যাব, বিজেপি, এই টাইপের জিনিস যেগুলো আছে, যেগুলো একটা নির্বাচন আয়োজনের সাথে সম্পৃক্ত, ওই ক্ষেত্রে যদি জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়, সেই সংস্কারগুলা তারা শেষ করে নির্বাচন দিয়ে দিবে। বাকি যা কিছু সংস্কার সেগুলো তারা প্রস্তাবনা রাখবে, জনগণের ভোটে যারা নির্বাচিত হয়ে আসবে তারা সেটা প্রতিপালন করবে। যেহেতু বর্তমান বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল আমরা বিএনপি, সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল আমরা বিএনপি, আমরা বিশ্বাস করি আমাদের 31 দফার আলোকেই যেহেতু তারা সংস্কার প্রস্তাবনা দিচ্ছে, জনগণের ভোটে নির্বাচিত এসে আমরা ইনশাআল্লাহ আমাদের ম্যানিফেস্টো মোতাবেক জনগণের প্রতি যে আমাদের কমিটমেন্ট বা দায়বদ্ধতা থাকবে তার আলোকে 31 দফার বাকি সবকিছু প্রতিপালন করব। কি আমরা পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে এখন আসলে আমরা দেখি 31 দফার ভিতর কি আছে। আমরা ইতিপূর্বে বলেছি 31 দফার মূল ভিত্তি কি? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা, দেশনেত্রীর ভিশন 2030 এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের 27 দফা। অর্থাৎ বাংলাদেশে বিএনপি যতবার নির্বাচিত হয়ে এসেছে, আমাদের যতগুলো অর্জন রয়েছে সেই টোটাল অর্জনটারই বহিঃপ্রকাশ এই 31 দফাতে রয়েছে। যেমন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের সাথে প্রথম পরিচয় হয়েছিল কিভাবে? স্বাধীনতার ঘোষণার মাধ্যমে। আমরা খুব গর্বের সাথে বলি আমরা স্বাধীনতার ঘোষকের দল, আমরা মুক্তিযুদ্ধের দল, আমরা মুক্তিযোদ্ধার দল। সুতরাং আমাদের মুক্তিযুদ্ধে যে একটা আকাঙ্ক্ষা ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, সেটাই কিন্তু 31 দফাতে বারবার উঠে এসেছে। আমাদের নেতা শহীদের একটা আদর্শ আছে, বাংলাদেশি জাতীয়তাবাদ। সে বাংলাদেশি জাতীয়তাবাদকে যদি সহজ ভাষায় বলি, তার মানে কি? বাংলাদেশে আমরা যতগুলো মানুষ আছি, আমাদের ধর্ম যা হোক, আমাদের বর্ণ যা হোক, আমাদের রাজনৈতিক পরিচয় যা হোক, আমাদের ব্যক্তিগত অবস্থান যাই হোক, আমরা সবাই মিলে বাংলাদেশটাকে গড়ে তুলবো এবং আমাদের ভিতরে কোনো বিভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। গত 16 বছরে যদি বাংলাদেশি জাতীয়তাবাদটা সত্যিই প্রতিষ্ঠিত হতো, তাহলে কি বৈষম্য থাকতো? থাকতো না। তাহলে সব মানুষ যার যার অধিকার পেত, যার যার স্বাধীনতা পেত। তখন এমন একটা সরকার প্রতিষ্ঠা হতো যে সরকারের ভিতর জনগণের প্রতি জবাবদিহিতা থাকবে। আমরা যে বাংলাদেশি জাতীয়তাবাদটা আদর্শ মেনে এই 31 দফা প্রণয়ন করেছি, এটাকে শুধুই কথার কথা?
কথার কথা না। আমরা যে ভিশন 2030-তে যেটা বলেছি, 31 দফায় যেটা বলেছি, সেই বাংলাদেশি জাতীয়তাবাদটাকে ধারণ করে তার বড় প্রমাণ আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা আমরা দেখেছি, এবং তার আলোকে তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বিএনপি যা করেছে সেটা এর বড় প্রমাণ। সরি, 5 তারিখে যখন শেখ হাসিনা পালিয়ে যায় এবং 8 তারিখে প্রথমবার মতন সরকার হয়, এই 3 দিন কি বাংলাদেশে কোনো সরকার ছিল? কোথাও পুলিশ ছিল? তখন তাহলে বাংলাদেশকে কে সুরক্ষা দিয়েছে? বিএনপি সুরক্ষা দিয়েছে, আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায়। অনেকের ভয় ছিল যে লক্ষ লক্ষ লোক আওয়ামী লীগের লোককে মেরে ফেলা হবে, হয়েছিল না? এই ধরনের কোনো ঘটনা ঘটেছে? ঘটে নাই কেন? কারণ আমাদের নেতা 5 তারিখে পরপর 3টা বক্তব্য দিয়েছেন, 6 তারিখে বক্তব্য দিয়েছেন, 7 তারিখে বক্তব্য দিয়েছিলেন, 8 তারিখে দিয়েছেন, এবং আমাদের সর্বস্তরের নেতাদেরকে একত্রিত করেছেন, ঐক্যবদ্ধ করে। একটাই নির্দেশনা ছিল, যেহেতু আজকে আমরা জয়ী হয়েছে, যারা পরাজিত, যারা ফ্যাসিবাদের দোসর, তাদের উপরে যেন কোনো আঘাত না আসে। করেছে না? তার মানে কি 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত সরকারবিহীন অবস্থায় দেশের সুরক্ষা দিয়েছে কার? বিএনপি। 8 তারিখের পরও প্রায় 2 মাস বাংলাদেশের অধিকাংশ থানাতে আমাদের পুলিশ ভাইরা তখনো ফেরত আসতে পারে নাই। আইন শৃঙ্খলা বাহিনীর একটা অনুপস্থিতি ছিল। অনেক জায়গায় দেখা গিয়েছে যে থানায় ঠিকমতো চেয়ার টেবিলও নাই বসার জন্য। সেই সময় বাংলাদেশের সুরক্ষা দিয়েছে কে? বিএনপি। কেন? আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, সেই যে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ, সেটাকে ধারণ করে বাংলাদেশের প্রতিটি মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য। আমরা দেখেছি যখন কিছুদিন আগে পূজা হয়েছে, তখন কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্রের মুখে দাঁড়িয়েই আমাদের নেতা সবাইকে নির্দেশনা দিয়েছেন, আমরা যেন ভাই ভাই এক হয়ে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, হিন্দু মুসলিম সবাই একযোগে কাঁধে কাঁধ রেখে সবার নিরাপত্তা নিশ্চিত করেছি। এবং দেখা গেছে সব জায়গায় আমাদের বিএনপি সর্বস্তরের নেতাকর্মী এক হয়ে খুব সফলভাবে পূজা পালন করেছি, যেখানে কোথাও কোনো অঘটন ঘটেনি। সেই কৃতিত্বও কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেমন রয়েছে, ঠিক তার পাশাপাশি তাদেরকে সহযোগিতা করার জন্য বিএনপি রয়েছে। এবং তার মৌলিক ভিত্তি কি? মৌলিক ভিত্তি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, যে আমরা সবাই এক হয়ে বাংলাদেশ। আপনার কি এটা ক্লিয়ার? তার মানে কি ইতিপূর্বে আমরা যেটা করেছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ বিএনপি যখন জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনা আসবে, আমরা নিশ্চিত করব আমাদের নেতা জনাব তারেক রহমান যেটা বলেছেন, বাংলাদেশে কেউ সংখ্যাগুরু না, কেউ সংখ্যালঘু না, আমরা সবাই সমান, আমরা সবাই এক হয়ে বাংলাদেশ। এটাই হবে ভবিষ্যৎ বাংলাদেশের মৌলিক ভিত্তি। আমরা দেখেছি কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশটাকে গড়ে রেখেছিলেন, তার উপর ভিত্তি করেই কিন্তু দেশের নেত্রী এবং দেশের নেত্রী পরে আমাদের নেতা জনাব তারেক রহমান। এখানে অনেক নারী নেত্রী রয়েছেন, নারীর ক্ষমতায়ন করতে চান। আমাদের নেত্রী সারা বাংলাদেশে না, সারা পৃথিবীতেই পরিচিত নারীর ক্ষমতায়নের প্রতীক হিসেবে। ওনার সময় আমরা দেখেছি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, গার্মেন্টস সহ বিভিন্ন জায়গায় মেয়েদের চাকরির সুযোগ অনেক তৈরি করেছিলেন উনি। বিভিন্ন জায়গায় দেখা গেছে যে চাইল্ড কেয়ার সেন্টার, অর্থাৎ মারা যেন বাচ্চাদেরকে তাদের ওখানে রেখে ভিতরে গিয়ে কাজ করতে পারেন, সেই ব্যবস্থা করা হয়েছিল। আমাদের এখানেও কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন যেন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় নারীদের জন্য আলাদাভাবে। এরকম চাইল্ড কেয়ার সেন্টার শুধুমাত্র ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরিগুলোতে না, সরকারি বিভিন্ন অফিসেও করার ব্যবস্থা নেওয়া হবে। একটা ফ্যামিলি কার্ডের ঘোষণা আমাদের নেতা ইতিমধ্যে দিয়েছেন, যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেকটা পরিবারের যিনি গৃহকর্ত্রী নারী থাকবেন, সেটা মা হতে পারে, দাদি হতে পারে, বোন হতে পারে, ওনার নামে একটা কার্ড ইস্যু করা হবে। এবং সেই কার্ডটার মাধ্যমে পুরো পরিবারের পুরুষ নারী সকল সদস্যের জন্য রাষ্ট্র যে সুযোগ বা সুবিধাটা দিবে, অর্থাৎ খুব কম দামে চাল, ডাল, তেল, চিনি সরকারি একটা ভর্তুকির মাধ্যমে প্রত্যেক পরিবারের কাছে পৌঁছে যাবে। তার মানে কি পুরুষদেরকে নারীদের উপর মুখাপেক্ষী করে নারীদের ক্ষমতায়ন করা হচ্ছে, যার মাধ্যমে দেখা যাবে একটা পরিবার যদি সুযোগটা পেতে চায়, রাষ্ট্রের কাছ থেকে যে অর্থনৈতিক সুবিধা ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে পাবে, সেটা পাওয়ার একমাত্র উপায় কি? সে নারীর হাতে পৌঁছে যাবে। সেটা এটাই নারীর ক্ষমতায়নের একটা অনেক বড় উদ্যোগ। ইতিমধ্যে আমরা দেখেছি শহীদ জিয়ার সময় সারা বাংলাদেশে পল্লী চিকিৎসক ছিল অনেক বেশি পরিমাণে। এটা আমরা আওয়ামী লীগ সময় দেখলাম আস্তে আস্তে উঠেই গিয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন বাংলাদেশ জুড়ে পল্লী চিকিৎসকের পরিমাণ আবার নতুন করে বাড়ানো হবে, অনেক নিয়োগ দেওয়া হবে এবং নিশ্চিত করা হবে সেই পল্লী চিকিৎসকদের একটা বড় অংশ যেন নারী হন। নারীর ক্ষমতা আরেকটা কারণ উদ্দেশ্য কি? এ কারণে বলেছেন যারা নারী তারা যেন স্বনির্ভর হতে পারেন, নিজেরা কর্মসংস্থান তৈরি করতে পারেন। এই কারণে এসএমই লোন দেওয়া হবে ওনাদেরকে, অর্থাৎ ক্ষুদ্র এবং মাঝারি শিল্প যেন তৈরি করতে পারেন, এই জন্য ছোট ছোট বিনিয়োগ করা হবে। রাষ্ট্র তাদেরকে লোন দিবে ব্যাংকের মাধ্যমে, যার মূল উদ্দেশ্য হবে নারীরা যেন স্বনির্ভর হয়ে ওঠে, ওনাদের অধীনে যেন চাকরি করা অনেক মানুষ তৈরি করতে পারেন।
চাকরির কথা যদি বলি 31 দফাতে আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের নেতা ঘোষণা দিয়েছেন, এখানে অনেক তরুণ রয়েছে বিশেষভাবে উপরে, আপনারা সবসময় এটা মাথায় রাখবেন যে আমাদের নেতা বলেছেন একটা দেশে চাকরি যদি না হয় যে কোনো একজন শিক্ষিত বেকারের, এই দায়টা শুধুমাত্র শিক্ষিত বেকারের না, এর একটা বড় অংশ রাষ্ট্রের ব্যর্থতা। রাষ্ট্র কেন যারা বেকার রয়েছেন শিক্ষিত হওয়ার পরও তাদেরকে ভিতরে সে দক্ষতা তৈরি করতে পারলো না? রাষ্ট্র কেন তাদের জন্য কর্মক্ষেত্র তৈরি করতে পারলো না? এ কারণে উনি সিদ্ধান্ত দিয়েছেন যারা গ্রাজুয়েশন পাস করবে তারা চাকরি না পাওয়া পর্যন্ত 1 বছর পর্যন্ত রাষ্ট্র তাদের জন্য একটা ভাতা বা জীবিকার জন্য অর্থ প্রদান করবে। কেন দেওয়া হবে? মূল উদ্দেশ্য হচ্ছে যারা শিক্ষিত যুবক রয়েছেন, যারা শিক্ষিত তরুণ তরুণী রয়েছেন, ওনারা যেন এই 1 বছরের চাকরি খোঁজার মতন একটা পরিবেশ পান, যেন অর্থনৈতিকভাবে নিজেরা মোটামুটি স্বাবলম্বী হয়ে সরকারি সহায়তার মাধ্যমে পরিবারের বোঝা হয়ে না দাঁড়ান এবং নিজেদের মর্যাদাটাকে ধরে রেখে ওনারা চাকরির ব্যবস্থা পান। শহীদ জিয়া যেভাবে বাংলাদেশ থেকে সারা বিশ্বে জনশক্তি রপ্তানির ব্যবস্থা করেছিলেন, আমাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু বলেছেন আমাদের ফরেন পলিসির একটা বড় লক্ষ্য হবে যেন আমরা বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি করতে পারি। এই জন্য উনি বলেছেন কি, আমাদের যে ভোকেশনাল এডুকেশন বা কারিগরি শিক্ষা রয়েছে সেটাকে আমরা বহির্বিশ্বের সাথে যোগাযোগ তৈরি করব। উদাহরণ হিসেবে বলতে পারি, ধরেন আজকে কাতারে দেখলাম সেখানে আমরা 5000 লোক নিবে যারা ইলেকট্রিশিয়ান বা মেকানিক। তাহলে আমরা আমাদের যে ভোকেশনাল এডুকেশন আছে সেটাতে এই কারিকুলামটা বা তাদের যে জবের রিকোয়ারমেন্ট আছে, কর্মসংস্থানের যে দক্ষতা প্রয়োজন, আমরা সেভাবে 5000 লোক ট্রেন করব, ট্রেন করে তাদেরকে সেখানে পাঠিয়ে দিব। অর্থাৎ জনশক্তি রপ্তানিতে এখন দুটো সমস্যা, একটা হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা নাই, আমরা আমাদের কারিগরি শিক্ষার সাথে সেই দক্ষতাটাকে এক করব। আরেকটা হচ্ছে এখানে অনেক ভুইফোর রয়েছে, মাঝখানে অনেকে রয়েছে যারা আমরা বাংলা ভাষায় যাদেরকে বলি দালালি করতে করতে টাকা নিতে নিতে এই বাইরে যাওয়ার টাকার পরিমাণটা অনেক বাড়িয়ে দিয়েছে। এক্ষেত্রেও আমাদের একটা সিদ্ধান্ত আমাদের নেতা দিয়েছেন যে বাইরে যাওয়ার জন্য, বিদেশে যারা চাকরির জন্য যাবে তাদের দক্ষতা যেমন তৈরি করা হবে, তারা কত কম খরচে দালালের সংখ্যা কমিয়ে স্বল্প ব্যয়ে যেতে পারেন সে ধরনের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে আশা করা যায় বর্তমানে প্রতি বছর যত মানুষ বিদেশে যাচ্ছেন তার সাথে অনেক বেড়ে যাবে বিএনপি সরকারের সময় ইনশাআল্লাহ। আমাদের যারা তরুণ রয়েছেন অনেকের একটা দীর্ঘদিনের দাবি যে তারা ফ্রিল্যান্সিং করে, হয়তো আউটসোর্সিং এর কাজ করে, কিন্তু বাংলাদেশে পেপাল নাই। পেপাল না থাকার কারণে কি হয়, তারা বিদেশে কাজ করলে সে টাকাটা ঠিকমতো পায় না। আমাদের নেতা ঘোষণা দিয়েছেন বিএনপি সরকারে আসলে অত্যন্ত গুরুত্বের সাথে পেপালটাকে বাংলাদেশে নিশ্চিত করা হবে। এর মাধ্যমে কি হবে, বাংলাদেশে বসে যে কোনো মানুষ বিদেশ থেকে টাকা পেতে পারবে। এখন কিন্তু আমরা সেটা সহজে পাই না। আমরা একজনের কাজ করছি যারা ফ্রিল্যান্সিং এর কাজ করে, কিন্তু কাজটা করার পরে টাকাটা কোন অ্যাকাউন্টে আসবে, কিভাবে আসবে, এখানে ট্যাক্স কিভাবে, এটা নিয়ে অনেক জটিলতা রয়েছে। আমাদের নেতা বলেছেন এটা উনি যতটা সম্ভব সমাধান করে দিবে পেপালের মাধ্যমে। আমাদের অনেক গৃহহীন মানুষ রয়েছে যাদের থাকার জায়গা নাই, যাদেরকে আমরা ছিন্নমূল মানুষ বলি। 31 দফা লাস্ট দফাতে আমাদের নেতা যারা বলেছেন পর্যায়ক্রমে বাংলাদেশের সকল গৃহহীন মানুষের জন্য, সকল ছিন্নমূল মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা করা হবে। অর্থাৎ গ্রামীণ পর্যায়ে আইডেন্টিফাই করা হবে বা নির্ণয় করা হবে যে অকৃষি জমি যেগুলো রয়েছে সেখানে বড় বড় ভার্টিক্যাল বিল্ডিং যেগুলো বলে লম্বা বিল্ডিং করা হবে, সেই বিল্ডিং এ ছোট ছোট ফ্ল্যাট করে দেওয়া হবে এবং রাষ্ট্রীয়ভাবে পর্যায়ক্রমে সব মানুষের জন্য বাসস্থান নিশ্চিত করা হবে। আমাদের ঘরে যেসব শিশু রয়েছেন, কিশোর রয়েছেন, আমরা দেখেছি আওয়ামী লীগের 16 বছরের শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংস করে দেওয়া হয়েছে না? আমাদের নেতা জনাব তারেক রহমান একটা অসাধারণ ঘোষণা দিয়েছেন। উনি বলেছেন শিক্ষা ব্যবস্থাকে সংস্কারের অংশ হিসাবে শিক্ষা ব্যবস্থাটাকে আমাদের কর্মদক্ষতার সাথে সরাসরি ব্রিজ করবেন। অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হবে যার মূল উদ্দেশ্য শুধুমাত্র সামাজিক সৌজন্য বা লোক দেখানো সার্টিফিকেট না, শিক্ষার মূল উদ্দেশ্য হবে যেন এর মাধ্যমে আমরা চাকরি পাওয়ার ব্যবস্থা করতে পারি। এর লক্ষ্য হিসাবে উনি বলেছেন বাংলা ভাষা তো আমাদের আছেই, ইংরেজি ভাষাকে সবার জন্য ম্যান্ডেটরি করা হবে। অর্থাৎ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ইংলিশ সবাইকে বাধ্যতামূলক। এর পাশাপাশি তৃতীয় একটা ভাষা কমপক্ষে বাধ্যতামূলক করা হবে, সম্ভব হলে চতুর্থ একটা ভাষা থাকবে। অর্থাৎ বাংলা এবং ইংলিশের বাইরে বাংলাদেশে বসে থেকে ভবিষ্যতে যত শিশু কিশোররা রয়েছে তারা হয় ফ্রান্সের ভাষা, না হলে জার্মানির ভাষা, না হলে আরবি ভাষা, না হলে চায়নার ভাষা, এই ধরনের কোনো না কোনো বিদেশি একটা বা সম্ভব হলে দুটা ভাষা শিখতে হবে। এর মাধ্যমে কি হবে আপনি চিন্তা করে দেখেন, বাংলা এবং ইংলিশের বাইরে একজন মানুষ যদি ফ্রান্সের ভাষা শিখে তাহলে তার জন্য ফ্রান্সে কিন্তু চাকরি করার সুযোগ খুলে যাবে, জার্মানির ভাষা শিখলে জার্মানি চাকরি করার সুযোগ খুলে যাবে। এভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এমন ভাবে সংস্কার করা হবে বাংলাদেশে বসে থেকে এখানে পড়াশোনা করার পরও তাদের জন্য বিশ্বের বিভিন্ন দেশে বাজার উন্মুক্ত হয়ে যাবে চাকরির জন্য। আপনারা কি মনে করেন এর মাধ্যমে কর্মসংস্থান বাড়বে? বাড়বে। এখন আবার চিন্তা করেন, এই যে ফ্রান্সের ভাষা শেখানো হবে, বাংলাদেশে এতগুলো গ্রাম রয়েছে,
এখানে যদি আমাদের শিক্ষক নিয়োগ করতে হবে না ফ্রান্সের ভাষা শেখানোর জন্য, জার্মানির ভাষা শেখানোর জন্য শিক্ষক নিয়োগ করতে হবে না? এভাবে প্রত্যেকটা ভাষার জন্য যদি আমরা 10,000 করে শিক্ষকও নিয়োগ করি তাহলে কি পরিমাণ কর্মসংস্থান হবে? তার মানে কি আমাদের নেতার যে প্রস্তাবনা, ওনার ভিশনটা হচ্ছে যে আমরা বহু ভাষা শিক্ষার ব্যবস্থা করব। এর মাধ্যমে যেমন আমাদের শিশু কিশোররা তারা বাংলাদেশে বসে থাকে অন্য একটা দেশের সাথে কানেক্টেড হয়ে যেতে পারবে, একই সাথে সেই ভাষা শিক্ষা দেওয়ার মাধ্যমে আমরা ব্যাপক পরিমাণে শিক্ষকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। আমাদের নেতা চান আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেখানে যেন সৃজনশীলতা প্রকাশ করা হয়। সেই সৃজনশীলতার অংশ হিসাবে উনি বলছেন যে আমাদের যার যেটা খেলতে ভালো লাগে, ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, যে ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, গান বাজনা হতে পারে, অর্থাৎ যেটাকে আমরা বলি সৃজনশীল শিক্ষা, এটাও আস্তে আস্তে বাংলাদেশে বাধ্যতামূলক করা হবে। তার মানে কি আমরা যে পুঁথিগত শিক্ষা রয়েছে সেই পুঁথিগত শিক্ষার পাশাপাশি ভাষা এবং সৃজনশীল শিক্ষা, যার মাধ্যমে যার যে জিনিস করতে ভালো লাগে, কারো ফুটবল খেলা ভালো লাগতে পারে তাহলে তার স্কুলে ফুটবলের জন্য আলাদা একটা ব্যবস্থা করা হবে, কারো ব্যাডমিন্টন খেলতে ভালো লাগে সেটার ব্যবস্থা করা হবে, কারো গান ভালো লাগে, কারো বাদ্য ভালো লাগে সেটার ব্যবস্থা করা হবে। এটা কিন্তু আমাদের নেতার একটা বড় ভিশন, যেটা আমরা উন্নত বিশ্বে দেখি, সেটা বাংলাদেশে আস্তে আস্তে রূপান্তরিত হবে। অর্থাৎ সবার ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া লাগবে তা না, সবার যে আইনজীবী হওয়া লাগবে তা না, যার যে পেশাতে সৃজনশীলতা রয়েছে, যার যে পেশার প্রতি আগ্রহ রয়েছে সেটা যেন করার জন্য রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে পারে, এটাই হচ্ছে আমাদের নেতার মূল ভিশন। আপনারা কি মনে করেন এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হবে? আচ্ছা, আমাদের শিল্পাঞ্চলের ক্ষেত্রে একটা বড় নীতি রয়েছে। বাংলাদেশে দেখি যেহেতু গার্মেন্ট ওরিয়েন্টেড, আমাদের এখানে প্রচুর গার্মেন্টস কারখানা রয়েছে, প্রায় দেখা যায় সেখানে কি শ্রমিকদের অসন্তোষ তৈরি হয়, তাই না? এটা সমাধানের জন্য একটা পলিসি রয়েছে, যেটাকে অনেক সময় দেখা যায় যে বাংলাদেশে হয়তো জিনিসপত্রের দাম বেড়েছে 15%, কিন্তু শ্রমিকদের বেতন বেড়েছে 10%। তাহলে কি শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয়? হয় না তো। চালের দাম বেড়েছে 15%, তাহলে আর ওনার জীবনের বেতন বেড়েছে 10%, 5%-এর তো একটা গ্যাপ থেকেই যায়। সেটার জন্য আমাদের সিদ্ধান্ত হচ্ছে জিনিসপত্রের দাম যত পার্সেন্ট বাড়বে শ্রমিকের মজুরিও তত পার্সেন্ট বাড়বে। অর্থাৎ সামগ্রিকভাবে যদি বাংলাদেশের মূল্যস্ফীতি বলে জিনিসটাকে, এটা হয় 12%, শ্রমিকদের বেতনও বাড়বে 12%। এখন তাহলে আমাদের শ্রমিকদের বেতন যদি চেক করতে হয়, একটা মোটামুটি ব্যালেন্স করতে হয়, তাহলে জিনিসপত্রের দাম কম রাখতে হবে, তাহলে তো শ্রমিকও ভালো থাকবে, দেশের উপরে চাপ পড়লো না, কলকারখানা বন্ধ হলো না। এই জন্য আমাদের প্রস্তাবনা হচ্ছে জিনিসপত্রের দাম যদি নিয়ন্ত্রণে রাখতে হয় এমন পলিসি নিতে হবে যেটা মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়। আমরা দেখেছি কিছুদিন আগে অন্তর্বর্তী সরকার, তারা তো অনির্বাচিত সরকার, তারা জনগণের সাথে আসলে সম্পৃক্ত না। এর বড় প্রমাণ কি? বড় প্রমাণ হলো সবকিছুর উপর তারা ভ্যাট বসিয়েছে, দেখেছেন আপনারা? চাল ডাল থেকে শুরু করে সবকিছুর উপর ভ্যাট ভরিয়ে দাম বাড়িয়েছে। বিশ্ববাজারে, এখানে তো অনেকে চালের ব্যবসা করেন আপনারা, তাই না? বিশ্ববাজারে কিন্তু চালের দাম কমেছে, কিন্তু বাংলাদেশে চালের দামও বাড়িয়ে দিয়েছে। বিদ্যুতের দাম বিশ্ববাজারে কমেছে, বাংলাদেশে বিদ্যুতের দামও বাড়িয়েছে। দেখা গেছে ঔষধের দাম, ওষুধ তো মানুষের বেঁচে থাকার জন্য লাগবে, সে ঔষধের ভ্যাটের মাধ্যমে দাম বাড়িয়ে দিয়েছে। আমরা যারা চশমা পরি চশমার দামও বাড়িয়ে দিয়েছে। এটা জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে ইচ্ছা তার সম্পূর্ণ বিপরীত। কারণ কি? তারা জনগণের যে সেন্টিমেন্ট, জনগণের যে আকাঙ্ক্ষা সেটা তারা বুঝতে পারছে না। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন কি, বিএনপি যখন সরকারে আসবে আমাদের সবচাইতে বড় দায়িত্ব হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা। বিএনপির একটা বড় কমিটমেন্ট কি, আমরা জিনিসপত্রের দাম যেভাবে হোক নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। এর জন্য যেখানে চাঁদাবাজি দরকার সে চাঁদাবাজি বন্ধ করতে হবে, যেখানে মধ্যস্বত্বভোগী রয়েছে সেটাকে বন্ধ করতে হবে, রাষ্ট্রীয়ভাবে আরো বেশি দায়িত্ব নিতে হবে। আমাদের 31 দফার একটা বড় ভিত্তি কি, বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণ মানে কি, ঢাকা থেকে চাপ অনেকটা কমিয়ে আমরা প্রত্যেকটা থানায় থানায় জেলায় জেলায় করে নিয়ে আসবো। জিনিসপত্র দাম কমানোর সাথে কিন্তু এটা সরাসরি সম্পৃক্ত। কিভাবে? আমাদের নেতা যেহেতু বাংলাদেশের কৃষির হার্টল্যান্ড, একটা বড় ভিত্তি হচ্ছে বগুড়া, সেটা আপনাদের সাথে সরাসরি জড়িত। মোস্তাফিজ ভাই একটু আগে কথাটা বলছিলেন কৃষির ক্ষেত্রে আমরা কি করতে চাই। আমাদের নেতা যেমন তারেক রহমানের প্রস্তাবনা হচ্ছে কৃষি ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ইউনিয়নে একটা করে ক্রয় কেন্দ্র স্থাপন করতে চাই। ক্রয় কেন্দ্র মানে কি, যে ইউনিয়নে যে কৃষকরা রয়েছেন ওনারা সেই ইউনিয়নে সরকারি একটা ক্রয় কেন্দ্রে গিয়ে তাদের জিনিসগুলো বেচতে পারবেন। আমরা অনেক সময় দেখি কি, যে কৃষক লস করছেন, ওনারা তো কোনো একটা জিনিসে উৎপাদন ব্যয় চলে আসছে 10 টাকা, কিন্তু ওনার বেচতে হচ্ছে 8 টাকাতে, এমন হচ্ছে। কিন্তু ঢাকায় যেতে যেটা সেটার দাম 50 টাকা। তার মানে কি, মাঝখানে মধ্যসত্ত্ব ঘুরে এই টাকাটা খেয়ে ফেলছে। আমাদের যে বর্তমান ব্যবস্থা তাতে কৃষকের বেচতে হয় সবচেয়ে কম দামে, আর আমরা যারা ঢাকা থেকে কিনে আমাদের কিনতে হয় সবচেয়ে বেশি দামে। তাহলে গ্যাপের টাকাটা কে নিচ্ছে? মাঝখানে যারা আছে তারা নিচ্ছে। আমাদের নেতার প্রস্তাবনা আমরা সেটাকে সম্পূর্ণ ঘুরিয়ে ফেলবো। যারা কৃষক আছে তারা বেচবেন সবচেয়ে বেশি দামে, আর যারা ঢাকা থেকে কিনছেন তারা সম্ভাব্য সবচেয়ে কম দামে কিনতেন। সেটা করার জন্য আমাদের যে ইউনিয়ন পর্যায়ে
এই ক্রয় কেন্দ্রগুলো থাকবে, কৃষক সেখানে সরাসরি রাষ্ট্রের কাছে তাদের উৎপাদিত ফল, ফসল, সবজি যা কিছু আছে সেটা বেচতে পারবেন। এবং এর মাধ্যমে একটা তথ্য ভান্ডার থাকবে, সে তথ্য ভান্ডারে একটা কস্ট ক্যালকুলেশন করা হবে, অর্থাৎ টোটাল একটা কৃষকের যে কোনো একটা আইটেমে উৎপাদন ব্যয় কত হচ্ছে, সেই উৎপাদন ব্যয়টা নির্ণয় করার পরে তার পাশে একটা আনুমানিক 10% মতন তার প্রফিট থাকবে। অর্থাৎ কৃষকের জন্য তার উৎপাদন ব্যয় যাই হোক না কেন, তার সেল যেভাবে হোক না কেন, সরকার যখন নিয়ে নিবে তার লস হওয়ার কোনো সুযোগ নাই। বর্তমান বাংলাদেশেও কিন্তু ভর্তুকি দেওয়া হাজার কোটি টাকা তাদের নেতারা লুটপাট করে নিয়ে যাচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে যারা কৃষক প্রান্তিক পর্যায়ে কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। এটাকে আমরা সম্পূর্ণরূপে পরিবর্তন করব। এই জন্য আমরা যেসব জায়গায় কৃষি উৎপাদন বেশি হয় সে জায়গাতে R&D সেন্টারের ব্যবস্থা করা হবে। R&D সেন্টারের মূল উদ্দেশ্য কি, সেই জায়গায় যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সেখানকার শিল্প প্রতিষ্ঠান এবং যে রিসার্চ ইনস্টিটিউট রয়েছে সরকারি পর্যায়ে, সেগুলোর একটা ইকোসিস্টেম বলে, অর্থাৎ সেগুলোকে এক জায়গায় এনে আমরা নতুনভাবে বাজার ব্যবস্থাটাকে ঢেলে সাজাবো। ধারাবাহিকভাবে চেষ্টা করব যে মধ্যসত্ত্ব ভোগীর সংখ্যা যতটা কমিয়ে নিয়ে আসা সম্ভব। আপনারা কি এই দাবির সাথে, এই চিন্তার সাথে একমত? আমাদের লিডার যেটা করছেন। আচ্ছা, কৃষির পাশাপাশি শিল্পায়নের ক্ষেত্রে আমাদের এখনো যেহেতু বাংলাদেশের ভিত্তি কি, বাংলাদেশের ভিত্তি শহীদ জিয়ার যেই দুটো সেক্টর কথা আমরা বলছিলাম, একটা বিদেশে জনশক্তি পাঠানো, একটা বিদেশে গার্মেন্টস পাঠানো। এর বাইরে শহীদ জিয়ার একটা আদর্শ ছিল বাংলাদেশের তৃতীয় একটা এক্সপোর্ট বেসড ইন্ডাস্ট্রি তৈরি করা, অর্থাৎ রপ্তানির জন্য আরেকটা ইন্ডাস্ট্রি। সেটা উনি সময় পাননি, যেহেতু ওনার শহীদ হতে হতো অনেক আগে। উনি কৃষিকে আইডেন্টিফাই করেছিলেন। আমাদের নেতা জনাব তারেক রহমানের কিন্তু ভীষণ যে বাংলাদেশকে কৃষি নির্ভর একটা দেশ হিসেবে পরিণত করে আমরা কৃষিতে যেমন স্বাবলম্বী হব, তার ঊর্ধ্বৃত বা এক্সট্রা যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো আমরা বিদেশে এক্সপোর্ট করব। তার মানে আমাদের তৃতীয় যে এক্সপোর্ট খাতটা হবে সেটা হবে কৃষি। আমরা কি করতে পারবো? এর জন্য কৃষিকে প্রায়োরিটি দিয়ে উনি আলাদাভাবে বিসিক এর কথা বলছেন, সেটা করতে পারেন। আলাদা ইকোনমিক জোনের কথা বলা হচ্ছে, সেটা করতে পারেন। মূল উদ্দেশ্য হবে কৃষিকে একটা শিল্প খাত যেটা এক্সপোর্ট ওরিয়েন্টেড, যেখানে আমরা বিদেশে পাঠাতে পারবো এবং যার মাধ্যমে আমরা বিদেশ থেকে ডলার আমদানি করতে পারবো, সেভাবে নতুনভাবে ঢেলে সাজানো। আমাদের যে শিল্প পলিসি সেটার একটা মূল ভিত্তি হবে যেন আমরা কর্মসংস্থান তৈরি করতে পারি। অনেক ইন্ডাস্ট্রি আছে, অনেক অটো হওয়ার কারণে দেখা যাচ্ছে সেখানে কর্মসংস্থান কম হয়। যেমন অনেক গার্মেন্ট ফ্যাক্টরি আছে, সেখানে দেখা যায় আগে হয়তো 20 জন মানুষ কাজ করতো, এখন অনেক দামি মেশিন নিয়ে এসে সেখানে 20 জন মানুষের বদলে একটা মেশিন কাজ করছে। আমরা কি এরকম বাংলাদেশ চাই যেখানে খুব বেশি অটো হবে? হবে না। আমরা চাই এমন ভাবে আমাদের যে ইন্ডাস্ট্রি আছে সেগুলোকে ঢেলে সাজাতে যেখানে মেশিনের সংখ্যা যাই হোক কিন্তু কর্মসংস্থান বাড়তে হবে। আমরা খুব বেশি অটোমেশন চাই না, খুব বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ভারী ভারী শব্দ চাই না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমরা কর্মসংস্থান তৈরি করতে চাই। সুতরাং আমাদের অর্থনীতির ভিত্তি হবে কর্মসংস্থান সৃষ্টি, অর্থনীতির ভিত্তি হবে বিদেশে রপ্তানি বাড়ানো। এই দুটার জন্য একটা বড় খাত হবে আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড এগ্রো ইন্ডাস্ট্রি। আরেকটা বড় বিষয় হচ্ছে, আমরা দেখেছি আওয়ামী লীগের সময় যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের নামে মেগা প্রজেক্ট হয়েছে, মেগা করাপশন, মানে বিশাল বড় বড় প্রজেক্ট, হাজার লক্ষ কোটি টাকা বিদেশে লুটপাট হয়ে গিয়েছে। হয়েছে না? আমরা দেখেছি কি রডের বদলে বাস দিয়ে উন্নয়ন হচ্ছে। আমরা কি সেই উন্নয়ন চাই? সেই উন্নয়ন আমরা চাই না। আমরা যে উন্নয়ন চাই সেটা হতে হবে অন্তর্ভুক্তিমূলক, অর্থাৎ বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষের জন্য সারা বাংলাদেশ জুড়ে উন্নয়ন হবে। আমরা দেখেছি আওয়ামী লীগের সময় বিভিন্ন জায়গা ধরে ধরে বৈষম্য করা হয়েছে। গত বিএনপির সময় সিদ্ধান্ত ছিল কি, এখানে বগুড়াবাসীর যদি উদাহরণ দেই, এখানে একটা এয়ারপোর্ট হওয়ার কথা ছিল, এখান থেকে সিরাজগঞ্জ পর্যন্ত একটা রেল লাইন হওয়ার কথা ছিল। এগুলো কি হয়েছে? হয় নাই। কেন? কারণ বগুড়া হচ্ছে জিয়া পরিবারের জায়গা, এই কারণে সেটা তারা করে নাই। এখানে একটা শহীদ চাঁদ স্টেডিয়াম রয়েছে, এটা কিন্তু আরাফাত রহমান কুকু সাহেব শুরু করেছিলেন 2002 সালে। 2006 সালে এখানে শেষ আন্তর্জাতিক খেলা হয়। বিএনপি সরকার চলে যাওয়ার পর এখানে একটা খেলাও হতে দেয় নাই। এটা কি ঠিক? তার মানে কি বগুড়ারও কিন্তু অনেক উন্নয়ন হওয়ার কথা রয়েছে। এখানে একটা বিসিক হওয়ার কথা ছিল। এখানে আমি শাহ আলম ভাই আছে, ওনাকে অনুরোধ করবো, উনি দেখি ইতিমধ্যে অনেক কাজ করছেন বিসিক এখানে দ্বিতীয় আর একটা হওয়ার জন্য। আমি যতদূর জানি আপনি অনেক উদ্যোগ নিয়েছেন ভাই, তাই না? তো এভাবে বগুড়াকে কিন্তু অনেক উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে। আমরা যে বাংলাদেশ চাই সেখানে বিএনপি যে পরিকল্পনাগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করে উন্নয়নটাকে এখানে নিয়ে আসতে হবে। একই সাথে কিন্তু এখানে একটা ইকোনমিক জোন হওয়ার নিয়েও প্রস্তাবনা ছিল। এখানে এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা আলাদা জোন হওয়ার কথা, এগ্রিকালচারকে ফোকাস করে, অর্থাৎ যে কৃষি নির্ভর একটা রপ্তানি খাত তৈরি করা, যেটা বিএনপির পরিকল্পনা রয়েছে। এটার কিন্তু একটা মৌলিক ভিত্তি ছিল বগুড়া। ইনশাল্লাহ যখন বিএনপি রাষ্ট্র পরিচালনা আসবে, জনগণ ভোটে নির্বাচিত হয়ে বগুড়ার উন্নয়নগুলো ধাবিত হবে। ইতিমধ্যে আমরা দেখেছি কি, আজকে যখন আমার শাহ আলম ভাইয়ের সাথে কথা হচ্ছিল মহাস্থানে বসে, ওনার যে অসাধারণ পরিকল্পনা, সেখানে দেখলাম যে শুধুমাত্র মহাস্থানকে যদি উদাহরণ হিসেবে ধরি, সেখানে একটা আলাদা ইউনিভার্সিটি করবার জন্য, সেখানে পর্যটন শিল্পের বিকাশের জন্য অনেক পরিকল্পনা ওনার রয়েছে। বিএনপি সরকার আসলে স্বাভাবিকভাবে সেগুলো আরো অনেক বেশি ধাবিত হবে। এটাই মূলত জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার আর জনগণবাদী রাষ্ট্র কাঠামোর উপর নির্ভর করে থাকা একটা সরকারের মৌলিক পার্থক্য।
আমি খুব বেশি দূরে যাচ্ছি না, আপনাদের নেতা শাহ আলম ভাই যেহেতু এখানে আছেন, অনুরোধ যদি দিই, যারা তৃণমূলের ক্ষমতায়ন করেন, যারা তৃণমূলের রাজনীতি করেন, তারা জনগণের সমস্যাটা কোথায় সেটা বোঝেন, সেই সমস্যাটার সমাধান দিতে চান, তারা জনগণের উন্নয়নের জায়গাটা উপলব্ধি করেন, সেভাবেই কিন্তু সরকারের কাছ থেকে পলিসি নিয়ে আসেন। যার কারণে আমরা দেখছি যে এই শিপওয়ার্স নিয়ে ওনার অনেক পরিকল্পনা রয়েছে, বৃহত্তর পরিসরে বগুড়ার অনেক পরিকল্পনা রয়েছে। আমাদের নেতা সারা বাংলাদেশের ভিতরে বগুড়া নিয়ে স্বাভাবিকভাবে দুর্বলতা রয়েছে, ভিন্ন অঙ্গিকে অনেক বড় কিছু করার একটা পরিকল্পনা রয়েছে। এগুলো যখন জনগণের ভোটে নির্বাচিত সরকার আসে তখনই করা সম্ভব হয়। যখন জনগণের ভোটে কেউ নির্বাচিত হয়ে না আসে, তাদের ক্ষমতার উৎস তো প্রশাসন, তাদের ক্ষমতার উৎস তো আইন শৃঙ্খলা বাহিনী, সুতরাং তারা ওদের উন্নতি করে কিন্তু জনগণের উন্নতি করে না। এই কারণে আমাদের এমন একটা সরকার দরকার, যে সরকার জনগণের ভোটে আসবে, যে সরকারের মাথায় থাকবে সামনে নির্বাচন হলে জনগণের কাজটা করে দিতে হবে, নাহলে সে আমাকে ভোট দিবে না। এবং তার জন্য আমরা বলি যে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। বাংলাদেশের ইতিহাসে যতবারই সেরকম নির্বাচন হয়েছে, প্রতিবার বিএনপির বিজয় হয়েছে, প্রতিবার বগুড়া বিএনপিকে ঢেলে দিয়েছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে তাই হবে। সেটা যখন আমরা করব, তার একটা মৌলিক ভিত্তি হবে এই 31 দফা। সুতরাং আমাদের নেতার প্রত্যাশা, আমরা এই 31 দফা নিয়ে জনগণের কাছে নিয়মিত যাব। আমাদের 31 দফা কিন্তু এটাই শেষ না, 31 দফাটাকে আরো আমরা চেঞ্জ করব। আমরা একদম তৃণমূল পর্যন্ত সবার কাছে গিয়ে ওনাদের যে প্রত্যাশা সেটাকে নিয়ে আবার কেন্দ্র পর্যন্ত পৌঁছে যাব। আমাদের প্রত্যাশা কি, কেন্দ্র থেকে বিভাগে যাচ্ছি, বিভাগ থেকে জেলা, জেলা থেকে উপজেলা, উপজেলা থেকে ইউনিয়ন, এভাবে কিন্তু একদম ওয়ার্ড পর্যন্ত আমরা চলে যাব, ওয়ার্ডের নিচে গিয়ে পাড়ায় মহল্লায় চলে যাব। আমরা তো কেন্দ্রীয়ভাবে একটা চিন্তাধারা সবার সাথে শেয়ার করছি। বিএনপি তো গণমানুষের দল। আমাদের প্রত্যাশা, আপনারা যখন সাধারণ মানুষের কাছে যাবেন, ওনাদের কাছ থেকে কি শুনতে পাচ্ছেন সেটা আবার কেন্দ্র পর্যন্ত পৌঁছে দিবেন। আমরা পাড়া মহল্লা থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ হয়ে আমাদের কেন্দ্র পর্যন্ত আবার ফিডব্যাক যাবে। এর মাধ্যমে কি হবে, 31 দফাটা নির্বাচনের আগে আমাদের দলের ম্যানিফেস্টোতে পরিণত হবে। আমরা যেহেতু মনে করি যে 12 কোটি ভোটারের একটা বিশাল অংশ ধানের শীষকে সমর্থন দিবে, সুতরাং জনগণের কিন্তু আমাদের কাছ থেকে প্রত্যাশা অনেক। জনগণ চায় জনগণের সমস্যা যেন আমরা আমাদের ম্যানিফেস্টোর মধ্যে প্রতিফলন ঘটাই। সেটা করার জন্য আমাদের দলের আস্থা এবং বিশ্বাস রয়েছে আপনাদের উপর, যে আপনারা সেই প্রত্যাশাটা জানাবেন এবং তারপর ইনশাআল্লাহ তার উপর ভিত্তি করে আমরা ইলেকশনের আগে আমাদের ম্যানিফেস্টোটা আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের নেতা সবসময় যেটা বলেন, জনগণের সাথে থাকুন, জনগণের পাশে থাকুন। জনগণের সাথে এবং পাশে যদি আমরা থাকি, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই জনগণের আকাঙ্ক্ষাটাকে আমরা রাষ্ট্র পরিচালনায় প্রতিফলন করব এবং সত্যিকার অর্থে আবার একটি স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন, যেটা দেশনেত্রী এবং খালেদা জিয়া করেছিলেন, এবং অবশ্যই আমাদের নেতা জনাব তারেক রহমান করবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সম্মানিত উপদেষ্টা, আলোচক, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ডক্টর মাহাদি আমিন, যিনি দীর্ঘ পৌনে এক ঘন্টা কিভাবে চলে গেছে কেউ তো টের পাননি বাসা, কিন্তু উনি পুরা কিন্তু 45 মিনিট বলেছেন। আমি ঘড়ি দেখেছি, যত্নশীল ভাবে, সাবলীল ভাবে এবং অসাধারণ ভাবে এবং কথার নৈপুণ্য দিয়ে আমি আশা করব আপনাদেরকে উনি বোঝাতে সক্ষম হয়েছে। আপনারা কিন্তু আজ থেকে প্রশিক্ষক হলেন। কি হলেন? প্রশিক্ষক। এখন আপনারা ওয়ার্ডে, ইউনিয়নে গিয়ে নতুন করে আবার কথা বলবেন, শুনবেন। সেখানে যদি কোনো ফিডব্যাক থাকে সেটা আমাদের জানাবেন, আমরা কেন্দ্রে জানাবো। আপনারা খেয়াল করবেন, এর সব শেষে 3টি শব্দ আছে, সেটি হচ্ছে সময় ও প্রয়োজন অনুযায়ী সংযোজন, বিয়োজন এবং সংশোধন যোগ্য। এটা অর্থ হচ্ছে ডক্টর মাহাদি আমিন ভাইদের মতো জ্ঞানী গুণীরা যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সঙ্গে নিয়ে এই দফাগুলো তৈরি করেন, তখন তারা ভুলেও জানতেন না যে 5 তারিখে শেখ হাসিনার পতন হবে। এটা কিন্তু স্বৈরা শাসকের পতনের আগে তৈরি করা দফা। ফলে পরবর্তী পরিস্থিতিতে দফা চেঞ্জ হতে পারে, সময়ের পরিবর্তনে বিয়োজন, সংযোজন হতে পারে, সেটা সবসময় বিএনপি করবে, এটা কথা দিয়েছে। তবে আমি নিজেকে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসাবে এই কারণে গর্বিত মনে করছি। প্রধান আলোচক আমাকে বলছেন কানে কানে যে আমি তো বিভিন্ন জেলায় বা বিভিন্ন জায়গায় যাই, একদম সেনাবাহিনীর মতো এত সুশৃঙ্খল
সাংগঠনিক ইউনিট আমার চোখে কোথাও পড়েনি বা আমি দেখি। এবং এই গর্ব আমি করছি আজকে আপনাদেরকে নিয়ে। আপনারা আমার দুর্দিনের কর্মী। আপনারা বিগত 17 বছর 15 বছর জেল খেটেছেন, জরিমানা খেয়েছেন, মিথ্যা মামলা খেয়েছেন, এবং আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে সবসময় দুর্দিনের পরীক্ষিত কর্মীদেরই মূল্যায়ন হবে ইনশাআল্লাহ, এবং সেটি আমরা করার চেষ্টা করছি বিভিন্ন ভাবে। তবে অনুসরণ করতে হবে, কথা মানতে হবে আমাদের নেতা জনাব তারেক রহমানের কথা। কি? অবৈধ জমি দখল করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, অন্যায় করা যাবে না, জোর জবরদস্তি করা যাবে না। ওই যে জনগণের পাশে থাকুন, জনগণের সাথে থাকুন। কয়েকদিন আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় আমাদের নেতা ছোট্ট একটি কথা থেকে ওনার বক্তব্য লম্বা উনি নিয়ে গিয়েছেন 28 মিনিটে। কথাটি একটি ছিল, আপনি কেমন নেতা ছিলেন, আপনি কেমন সংগঠক ছিলেন, আপনি কেমন জনপ্রতিনিধি ছিলেন, সেটির প্রমাণ হয় আপনার জানাজা নামাজে। আপনি হয়তো টের পান না, কারণ আপনি তখন মৃত, কিন্তু আপনার আত্মীয়, পরিবার, পরিজন তারা বুঝে যে আপনি কেমন মানুষ ছিলেন, এবং সেটার প্রমাণ দিয়ে গেছে। আজকে আমরা গর্ব করি, তার দল করি সেই মহান নেতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা, যে জানাজার রেকর্ড আজ পর্যন্ত পৃথিবীর কোন নেতা, রাজনৈতিক দল, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এত সংখ্যক লোকের জানাজার রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারে। আজকে যার মৃত্যুবার্ষিকী আরাফাত রহমানের কোকো, উনি যেদিন মারা গিয়েছেন সেদিন আমি ঢাকায় থাকার সৌভাগ্য হয়েছিল। বাইতুল মোকাররমের মধ্যে তো জায়গা হয়নি, আশেপাশে হয়নি, আশেপাশে সমস্ত রাস্তায় কানায় কানায় ভরিয়ে গিয়েছিল, লক্ষ মানুষের জানাজা হয়েছিল আমাদের প্রিয় ভাই আরাফাত রহমান কোকো ভাইয়ের জানাজাতে। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের জিয়া পরিবারের প্রতি ভালোবাসা। আজকে প্রধান আলোচকের বক্তব্যে অন্তত পক্ষে আপনাদের মনে একটি বিশ্বাস, একটি ধারণা অবশ্যই জন্মেছে যে তারেক রহমান আমাদের নেতা এমন একজন যোগ্য ব্যক্তিকে তার উপদেষ্টা বানিয়েছেন। অতএব এই নেতা মহান আল্লাহর ইচ্ছায় আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হলে এই দেশ অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ। এবং সমস্ত দেশের প্রজ্ঞাবান, জ্ঞানীগুণী, ডক্টর, প্রফেসর, ব্যারিস্টার, প্রখ্যাত চিকিৎসক, প্রখ্যাত কৃষিবিদ, ইঞ্জিনিয়ার, এই সমস্ত লোকজনকে নিয়ে আজকে বিএনপির মূল নেতৃত্বের পথ চলা, এবং সবকিছু জায়গা কিন্তু নির্ধারিত। আপনারা যারা ওয়ার্ড পর্যায়ের নেতা, আপনাদের জায়গা নির্ধারিত, ইউনিয়ন পর্যায়ের নেতাদের জায়গা নির্ধারিত, উপজেলা পর্যায়ের জায়গা নির্ধারিত, জেলা পর্যায়ের নেতাদের জায়গা নির্ধারিত। আজকে মাহাদি ভাই আমার সাথে ছিল নাচ গার্ডেনে, ওই মিন্টু সাহেবের সঙ্গে একজন এসে আমাকে বলতেছে যে আপনি তো ভাই এমপি প্রার্থী। আমি বললাম ভাই মাপ চাই, দোয়াও চাই, আমি হচ্ছে জিয়া পরিবার এবং বিএনপির একজন কর্মী, আমি এমপি প্রার্থী না। এই বগুড়া জেলা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জেলা। কার জেলা? এখানে এমপি প্রার্থী ঘোষণা দেওয়া একটা বেদবি। আমাদের নেতা ঠিক করবেন বগুড়ার কোন আসনে কে এমপি নির্বাচন করবে। আমাদের দায়িত্ব দলের মূল বিষয়গুলি মানুষের সামনে উপস্থাপন করা এবং নির্বাচন পর্যন্ত বিএনপির গ্রহণযোগ্যতা মানুষের কাছে ধরে রাখা। আমি সবশেষে প্রধান আলোচক এবং আলোচকবৃন্দ এবং প্রশিক্ষণে যারা অংশগ্রহণ করেছেন সেই সমস্ত নেতৃবৃন্দকে উপজেলা পৌর বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকের এই সুন্দর আয়োজনের নেপথ্যে যারা কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই প্রশিক্ষণ কর্মশালা এখানেই সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। দেশ নায়ক তারেক রহমান এবং বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।